আওয়ামী লীগের তৈরি করা কালচার এবং আওয়ামী লীগের তৈরি করা ভ্যালুজ যদি আপনি ধ্বংস করতে না পারেন, আওয়ামী লীগ আবার ফেরত আসবেই। ৭১ কি পুরো পাকিস্তান ধর্মভিত্তিক দেশ পাবে এমন কোনো কথা ছিল? আমি পাল্টা প্রশ্ন করবো, ৭১ দেশ যে সেকুলার হবে এমন কোনো কথা কি ছিল? বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট কি মুক্তিযুদ্ধ? বাংলাদেশের এই ভূখণ্ডের স্টার্টিং পয়েন্ট কোথায়? শেখ মুজিবুর রহমান কিন্তু প্রায় ৪০,০০০ জাসদের ছেলে মেরে দিছে। শেখ মুজিবকে তাজউদ্দিন গিয়ে মানে হাতে পায়ে ধরেও তাকে দিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়াইতে পারে নাই। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতা কোথায় ছিল? তারা বলতেছে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। যে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে তার জন্য কি আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় আছে? একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। বাঙালি অথবা মুসলিম কথাটা সরাসরি বলে না, বাট আমরা বাঙালি হওয়ার চেষ্টা করলে আসলে মুসলিম হতে পারি না, মুসলিম হতে চেষ্টা করলে পুরোপুরি বাঙালি হতে পারি না। এই আইডেন্টিটিটা, কমন আইডেন্টিটিটা গড়তে দেওয়া হয় নাই। গড়তে না দেওয়া না হওয়ার কারণে এখনো পর্যন্ত স্বাধীনতার ৫০ বছর পরেও পাহাড়ি এবং বাঙালি নিজেদের পরস্পরকে শত্রু মনে করতেছে। এমন কিছু জিনিস তারা আমাদের মন মগজে ঢুকায় দেয়, এটাকে যে মাথার মধ্যে নিয়ে নিবে, তার আওয়ামী লীগ ছাড়া আর কোনো অপশন নাই। অনিবার্যভাবে সে আওয়ামী লীগের দাসে পরিণত হবে, অনিবার্যভাবে সে আওয়ামী লীগের মুখপাত্রে পরিণত হবে, অনিবার্যভাবে সে আওয়ামী লীগের গোলামে পরিণত হবে। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগ আবার এই লীগ নামে বা নতুন কোন নামে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই একটা লাইন থেকে আমরা বুঝতে পারবো। মানে এরকম সফট পাওয়ারকে প্রতিরোধ করতে হবে ইসলামিক সফট পাওয়ার দ্বারা। আসলে আপনি যদি আমেরিকার সাথে না থাকেন তাহলে আপনি টেররিস্টদের পক্ষে। তো ঠিক আওয়ামী লীগ এই নেট তৈরি করছে যে এই জামাত থেকে বাঁচার জন্য, পাকিস্তান আবার একত্র হয়ে যাওয়ার ভাত থেকে বাঁচার জন্য আপনার আওয়ামী লীগকে দরকার। যদি আপনি আওয়ামী লীগের সাথে না থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি বিএনপি জামাত। আজকে আমরা দেখতে পাচ্ছি ২৪-এর গণ অভ্যুত্থানের মানে মাস্টার মাইন্ড হিসেবে কিছু মানুষ তাদের নিজেদেরকে বারবার সামনে নিয়ে আসতেছে। হ্যাঁ, তারা এটার সোল এজেন্সি তারা দাবি করতেছে। জঙ্গিকে সাজানোর লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে এবং এই জঙ্গিবাদকে ঠেকানোর জন্য অনিবার্য হয়ে উঠবে আওয়ামী লীগ। একজন আওয়ামী লীগকে চিনতে চাইলে আওয়ামী লীগের সাপোর্টিং এলিমেন্ট বা আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করছে বা আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসেবে যারা কাজ করছে তাদেরকেও চিনতে হবে। এইটাই হলো আমাদের আজকের পডকাস্টের আসলে উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। আমাদের যে মূল আলোচনা সেখানে আমরা চলে যাই। তো আমাদের গেস্ট হচ্ছেন আজকে ডক্টর শামসুল আরফিন শক্তি। আপনারা সবাই তাকে চেনেন, সুপরিচিত লেখক। আমি ওনাকে অবশ্য বলি শক্তিমান লেখক। ওনার নামের একটা আসর আছে ওনার লেখায় এবং ওনার কথায়। সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে উনি জড়িত। তো আজকে ওনাকে আমরা ইনভাইট করলাম যেই টপিকে কথা বলার জন্য, সেটা হচ্ছে পতিত স্বৈরাচারীর সাংস্কৃতিক মুখোশ। তো নামটা একটু কটমটে লাগতে পারে বা হয়তো একবার শুনলে হয়তো বোঝা নাও যেতে পারে যে আমরা আসলে কি নিয়ে কথা বলবো, বাট ডিসকাশনের মাধ্যমে সেটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ যে আসলে কোন বিষয়টা নিয়ে একটা কনসার্ন আমাদের মধ্যে কাজ করতেছে বা কাজ করা উচিত। তো শক্তি ভাই। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো আজকে মূলত যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পতিত স্বৈরাচারের সাংস্কৃতিক মুখোশ। তো এটা আমি একটু সহজ করি বিষয়টা, যে আসলে আমরা মূলত আওয়ামী লীগের যে সফট পাওয়ার, হ্যাঁ, আওয়ামী লীগের যে সফট পাওয়ার, একটা তো আমরা জানি যে হার্ড পাওয়ার, যেটা আওয়ামী লীগের পুলিশ, ছাত্রলীগ, তারপর হচ্ছে টু সাম এক্সটেন্ট আর্মি, এটা হার্ড পাওয়ার। আবার ইকোনমিক পাওয়ারকেও একটা হার্ড পাওয়ার বলে থাকেন কেউ কেউ। আচ্ছা, এটা একটা। আর হচ্ছে আওয়ামী লীগের একটা সফট পাওয়ার আছে। সফট পাওয়ারটা কি? সফট পাওয়ার শব্দটা সর্বপ্রথম ইউজ করেন জোসেফ নাই, ওনার নাম NYE, জোসেফ নাই, একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। উনি এটা প্রথম ১৯৮০ বা ৯০-এর দশকে এই শব্দটা ইউজ করেন, সফট পাওয়ার। তো এটা আসলে কি, ওনার আমি প্রথমে ফার্স্টে মানে এইটা একটু আমি একটু বলি, তাহলে পরে আওয়ামী লীগের বিষয়গুলো কোরিলেট করতে আমাদের জন্য সুবিধা হবে। যেটা বলতে চাচ্ছি, ওই যে একজন আমেরিকান, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জোসেফ নাইয়ের কথা বলছিলাম। উনি বলতেছেন যে মূলত পাওয়ার, যেটা পাওয়ার কি, পাওয়ার হচ্ছে আরেকজনকে দিয়ে সেই কাজটা করানো যেটা আমি চাই, আরেকজনকে দিয়ে সেই কাজটা করানো যেটা আমি চাই, এটাকে উনি বলছেন পাওয়ার। এবং উনি বলছেন যে যে এই পাওয়ারটা কিভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়, বা পাওয়ারটাকে কিভাবে আমি আমি কিভাবে আমি যেটা চাই সেটা আরেকজনকে দিয়ে করাতে পারবো, এটার উনি তিনটা প্রসেস বলেন। একটা হচ্ছে যে কোর্শন, মানে আমি তাকে জোর করতে পারি, আমি তাকে বিভিন্ন, তাকে বা কি বলা যায়, তার উপর বিভিন্ন শক্তি প্রয়োগ করতে পারি,
তাকে করতে বাধ্য করতে পারি, হ্যাঁ, তার উপরে পেশি শক্তি প্রয়োগ করতে পারি, মেরে পিটে তাকে দিয়ে ওটা করাইতে পারি যেটা আমি চাই। এটা হলো একটা। ২ নম্বর উনি বলতেছেন যে আরেকটা হচ্ছে ইকোনমিক। হ্যাঁ, তাকে আমি পেমেন্ট করতে পারি, ঘুষ দিতে পারি। তারপর উনি ওই যে যেমন পশ্চিমা বিশ্ব যে কাজটা করে ইকোনমিক স্যাংশন দেয়, এটাকে উনি বলতেছেন ওই মিলিটারির সাথে মিলাচ্ছেন আরকি। যে এটাও কোর্শন, এটাও জবরদস্তি করে তাকে কাজটা করানো। ২ নম্বর হচ্ছে যে পেমেন্ট করা বা ব্রাইবিং করা, ঘুষ দিয়ে আমি তাকে দিয়ে আমার কাজটা করাতে পারি। এটাকে আরেকটা প্রক্রিয়া। ৩ নম্বর উনি বলতেছেন যে আরেকটা হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ারের মাধ্যমে এটা কি জিনিস? এটা হচ্ছে টু ক্রিয়েট অ্যাট্রাকশন। আমি একটা মানে এমন একটা ন্যারেটিভ আমি তৈরি করব, এমন একটা কালচার, এমন একটা ভ্যালুজ, এমন একটা পলিটিক্যাল কালচার আমি তৈরি করব, এমন একটা পলিটিক্যাল ন্যারেটিভ আমি তৈরি করব, এমন কিছু ভ্যালুজ আমি তৈরি করব, এমন কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, এমন কিছু কি বলা যায় স্কেল, বৈধ অবৈধের মাপকাঠি, কিছু স্কেল আমি তৈরি করব, ভালো খারাপের একটা স্কেল আমি তৈরি করব, যাতে করে আমার অ্যাট্রাকশন তৈরি হয়। এবং আমার যখন অ্যাট্রাকশন তৈরি হবে তখন ওরা ওই কাজটা করবে যেটা আমি চাই। তাহলে এটা হচ্ছে সফট পাওয়ার। তো এখন আজকে যদি আমরা দেখি যে এটা সফট পাওয়ার শব্দটা যদিও ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু মানে ইন্টারনাল পলিটিক্স এর ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য। যখন কয়েকটা দল থাকে তারা বিভিন্ন সফট পাওয়ার গুলোকে ইউজ করে, এবং ইউজ করে তারা নিজেদের যে আকর্ষণ বা নিজেদের যে প্রভাব বলয় তারা তৈরি করতে চায়, সাপোর্ট তৈরি করতে চায়। তো উনি বলতেছেন যে এই সফট পাওয়ারটা কারা তৈরি করে, কারা তৈরি করে দেয় এই সফট পাওয়ারটা। হ্যাঁ, উনি সফট পাওয়ার হচ্ছে এফোর্ট টু মেক ইয়োরসেলফ অ্যাট্রাকটিভ। উনি বলতেছেন সফট পাওয়ার তৈরি করে কালচার, একটা দেশের পলিটিক্যাল কালচার। এটা তার সফট পাওয়ার, আমেরিকা সফট পাওয়ারটা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, একটা দেশের পলিটিক্যাল ভ্যালুজ এটা তৈরি, আমরা এটা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর আওয়ামী লীগের কিছু আইডিওলজি আছে, তাদের নিজস্ব একটা হিস্ট্রিক্যাল ন্যারেটিভ আছে, হ্যাঁ, যেটাকে তারা মানে সত্য হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছে এবং তারা পেরেছে, তারা সফল। এবং তাদের এই ন্যারেটিভ ভাঙার কোনো গরজ আমরা বিএনপি আমলেও দেখি নাই, যে বিএনপি ন্যারেটিভটাকে ভাঙার চেষ্টা করতেছে, এটাও তারা করে নাই। এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। তারপর হচ্ছে সিভিল সোসাইটি সফট পাওয়ার তৈরি করে দেয়, এমন একটা আবহ তৈরি করে যেন মানুষ আওয়ামী লীগ ছাড়া আর কিছু চোখেই না দেখে। ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা দেখছি যে একের পর এক শেখ মুজিবকে নিয়ে ছবি তৈরি করা হয়েছে, একের পর এক মুক্তিযুদ্ধ নিয়ে ছবি তৈরি করা হচ্ছে, সেখানে রাজাকারদেরকে দাড়ি টুপিওয়ালা দেখানো হচ্ছে। হ্যাঁ, এবং মানে এইভাবে তারা কি বলছে জনগণের মধ্যে দুটো ভাগ করে ফেলতেছে। হ্যাঁ, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে সফট পাওয়ার তৈরি করে দেয়। ইউনিভার্সিটি গুলো তাকে সফট পাওয়ার তৈরি করে দেয়। ইউনিভার্সিটি আমরা দেখেছি যে ঢাকা ভার্সিটির অনেক প্রফেসর তারা রাস্তায় নেমেছে, প্রফেসর ইউনুসের যেন নোবেল প্রাইজটা কেড়ে নেওয়া হয় এই জন্য তারা নেমেছে, তাই না? আওয়ামী লীগের সফট পাওয়ার তৈরি করে দিয়েছে তারা। তারপর এমনকি আমেরিকা যখন 60-70-এর দশকে আমেরিকা যখন সারা পৃথিবী জুড়ে তারা মানে গণতন্ত্র ফেরি করার চেষ্টা করছিল, তখন রক মিউজিক, তাদের যে রক মিউজিক, এই মিউজিকের লিরিক্স পর্যন্ত তাদেরকে সফট পাওয়ার তৈরি করে দিচ্ছে। ফুটবল সফট পাওয়ার তৈরি করে দেয়। হ্যাঁ, মানে এই বিষয়গুলা। এবং জোসেফ নাই একটা কথা বলেন, এটা আমাদের লাস্টে যে এন্ডিং আমরা টানবো সেটার জন্য এটা খুব প্রাসঙ্গিক হবে। উনি বলতেছেন যে পলিসি ক্যান চেঞ্জ বাট কালচার অ্যান্ড ভ্যালুজ আর লং টার্ম। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগ আবার এই লীগ নামে বা নতুন কোন নামে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই একটা লাইন থেকে আমরা বুঝতে পারবো যে পলিসি ক্যান চেঞ্জ বাট কালচার অ্যান্ড ভ্যালুজ আর লং টার্ম। আওয়ামী লীগের তৈরি করা কালচার এবং আওয়ামী লীগের তৈরি করা ভ্যালুজ যদি আপনি ধ্বংস করতে না পারেন, আওয়ামী লীগ আবার ফেরত আসবেই। এই কালচার গুলা কি কি ছিল এবং এই ভ্যালুজ গুলা গত 15 বছরে আওয়ামী লীগ ডেভেলপ করছে, এটা কি কি ছিল, এটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ তাহলে দেখবো। জি ভাই বলেন। না, আমি বলছিলাম যে আমাদের আই থিঙ্ক এরকম আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ফিরে আসতে পারার ক্ষমতা, অ্যাকচুয়ালি এটা কিন্তু আগে হয়েছে। লাইক আমরা দেখলাম যে 75-এ শেখ মুজিবের পুরো পরিবারকে এক্সেপ্ট শেখ হাসিনা এবং শেখ রেহানা তাদেরকে হত্যা করার পরেও they were able to come back. সো এটা একটা ভেরি গুড মানে টেস্ট কেস যে আসলে এটা সম্ভব। 21 বছর পর আওয়ামী লীগ আসছে এবং 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগ ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। এবং 2013 সালে যখন ফ্যাসিবাদের মূল ফাউন্ডেশন বাংলাদেশে স্টাবলিশ হলো, তখন কিন্তু পপুলার সাপোর্ট পর্যন্ত আওয়ামী লীগ তার পক্ষে উৎপাদন করতে সক্ষম হয়েছে। তো এখানে যে বিষয়টা আমাদের সবার খুব ক্লিয়ার করে বোঝা দরকার যে আমরা স্বৈরাচারী বলতেছি, কিন্তু আসলে আওয়ামী লীগ স্বৈরাচার থেকেও বড়। সে ফ্যাসিস্ট, সে মানুষের সাপোর্ট, তার জুলুমের পক্ষে সে একটা ন্যায্যতা তৈরি করার ক্ষমতা রাখে। কিভাবে রাখে?
through cultural means, through some popular আইডিয়াস, যার মাধ্যমে মানুষের ন্যাচারাল চয়েস হয়ে যায় আওয়ামী লীগ। এবং এটা বাংলাদেশে আসলে সেকেন্ড টাইম আমি বলবো, যেটা আমরা গত 10-12 বছরে দেখছি, যে আসলে সাকসেসফুলি আওয়ামী লীগ একটা বড় একটা পপুলেশনকে, এবং এই পপুলেশন কিন্তু অশিক্ষিত মূর্খ না, শিক্ষিত সমাজের সুশীল সমাজের লোক, তারা আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট দিছে ফর এ ডেকেড। এবং এটাই ফ্যাসিবাদের চরিত্র। এবং এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা আমি না বললেই না, সেটা হচ্ছে যে আজকে আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানাইছে তারা তাদের জায়গায় রয়ে গেছে, আওয়ামী লীগ নাই। সো তাদের আওয়ামী লীগকে রিজারেক্ট করার একটা ক্ষমতা আছে, যেহেতু আওয়ামী লীগের পক্ষের সমর্থন, ন্যায্যতা এবং যে একটা হেজিমনি তৈরি করার কাজটা তারা করতে পারে। সো দে ক্যান ব্রিং অ্যানাদার আওয়ামী লীগ এগেন। এই কারণে আমরা, আপনি যেটা বললেন যে হার্ড পাওয়ার বিষয়টা আমরা সবাই খুব সহজে বুঝি, যে আওয়ামী লীগ একটা ক্যাওস করতেছে, একটা নাশকতামূলক কার্যক্রম করতেছে, একটা ক্রাঞ্চিং পয়েন্টে পৌঁছে যেতে পারে দেশ, যখন একটা দেশে ল অ্যান্ড অর্ডার থাকে না, সেটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু যেটা আমাদের সহজে কিছুটা চোখ এড়ায় যায়, সেটা হচ্ছে সফট পাওয়ার, যে আওয়ামী মাইন্ডসেট তৈরি করে। কোন জিনিসটা আওয়ামী মাইন্ডসেট তৈরি করে, কোন জিনিসটা আওয়ামী চরিত্র তৈরি করে, এটা হচ্ছে একটা মাইন্ড গেম সর্ট অফ, যেটা আসলে আমাদের সেকুলার এস্টাবলিশমেন্ট ইজ ভেরি গুড অ্যাট দিস জব। তো শক্তি ভাই, আমি আপনার হাতে ফ্লোর শুনে দিচ্ছি। ডক্টর আব্দুল বাকি, আপনার ভয়েস, আমরা মাইক্রোফোন আপনার এন্ডে ক্লিয়ার ছিল না, এখন কি শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আমি জাস্ট ছোট এইখানে, যে আমরা যেহেতু সফট পাওয়ার নিয়ে কথা বলছি, আমার এখানে জাস্ট দুইটা আয়াত মনে পড়লো, যদি অ্যালাউ করেন খুব কুইকলি, যে সূরা গাফিরের 26 নম্বর আয়াত, যেখানে ফেরাউন তার কওমকে বলছিল যে আমাকে তোমরা ফ্রিডম দাও যাতে আমি মুসাকে মেরে ফেলতে পারি। দারুনি আফতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু, সে যত পারুক তার রবকে কল করুক, আমি তাকে শেষ করে দেবো। কি কারণে? এই কারণটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় যে মুসা তোমাদের দ্বীনকে চেঞ্জ করে দেবে। এই যে দ্বীন ওয়ার্ডটা কিন্তু খুবই ডিপ একটা ওয়ার্ড, যেটাতে এই কালচারাল ইমপ্লিকেশন আছে, এটা শ্যালো কিছু না। কারণ মানুষ যে দ্বীনটা করে, তার মানে হি ইজ ফলোইং সাম কাইন্ড অফ আ কালচার অথবা কাল্ট। ওই জন্য আইয়ুবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা আমার ভয় হয় যে মুসা জমির বুকে ফাসাদ তৈরি করবে। দেখেন কি, মানে কিভাবে মুসা আলাইহিস সালাম, যে আল্লাহর বাণী নিয়ে এসেছে, তাকে অ্যাকিউজ করছে যে সে ফাসাদ করবে, এবং ফেরাউন সে হচ্ছে দরবেশ। এই যে এরকম টাইপের কনফিউশন তৈরি করা ইউজিং অল কাইন্ড অফ অ্যাপারেটাস বা মিডিয়া, এটা আমরা ফেরাউন থেকে খুব ক্লিয়ারলি পাই এই সূরা গাফিরের 26 নম্বর আয়াতে। এবং কোরআন সিম্বলাইজেস যে সব স্বৈরাচারীর মাস্টার হচ্ছে ফেরাউন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের এই চরিত্র বা হিস্ট্রির ভিতরে সবকিছু রেখে দিয়েছেন, যেটা পরবর্তী জেনারেশনে কোনো একটা অ্যাঙ্গেল থেকে এটা প্রকাশ পায়। ওই জন্য আসলে আমার কাছে এই আয়াতটা খুবই স্ট্রাইকিং করেছে, যে এই দ্বীন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এবং তারা এটাকে ডিফেন্ড করতে চায় টু দ্য লাস্ট মাইল পর্যন্ত, এই যে এই কালচারাল অ্যাসপেক্ট। কাজেই অন্য আরেকটা আয়াত আছে, ইনশাআল্লাহ আরো পরবর্তীতে আপনাদের সামনে করবো, কারণ আমি আসলে ডিসকাশনটা মেন ইয়েতে নিয়ে যেতে চাই। তো ওয়েলকাম ইনশাআল্লাহ তানভীর ভাই। জি, আচ্ছা, তো আমরা আওয়ামী লীগের যেই চরিত্র, সেই চরিত্রটা বোঝার চেষ্টা করব, কিভাবে আসলে আওয়ামী লীগ কিভাবে তার মতো একটা জনগোষ্ঠী তৈরি করতে পারছে, একটা ক্লাস তৈরি করতে পারছে আওয়ামী লীগের পারপাসকে সার্ভ করার জন্য। সো শক্তি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আসলে এই বোঝাপড়াটা আমরা কিভাবে করব, যে আওয়ামী লীগ কিভাবে একটা বিপুল জনগোষ্ঠীকে তার ব্যাপারে, তার সমর্থনের ব্যাপারে কনভিন্স করতে পারলো, নট থ্রু স্ট্রিক্টলি পলিটিক্যাল মিনস। যেমন একটা কথা বলি, যেমন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধকে বাঙালিরা মোটামুটি সবাই খুব ধারণ করি। তো আমাদের একটা ধারণা যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হচ্ছে, একমাত্র শক্তি হচ্ছে আওয়ামী লীগ। সো তখন ন্যাচারালি আমাদের একটা সাপোর্ট তৈরি হয় আওয়ামী লীগের প্রতি। যখন আমরা মুক্তিযুদ্ধকে যদি আমি সমর্থন করি, দেন আমার ন্যাচারাল প্রথমেই যার কথা মাথায় আসে হচ্ছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিচ্ছে। সো দিস ওয়ান এক্সাম্পল। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কোন জিনিসগুলোকে মুক্তিযুদ্ধ বা এরকম আর কোন জিনিসগুলোকে আওয়ামী লীগ তার তার পক্ষে সমর্থন উৎপাদন করার জন্য সাকসেসফুলি বাংলাদেশের মানুষের কাছে সেল করতে সমর্থ হয়েছে?
হ্যাঁ ভাই, প্রথমে যে যে জিনিসটার কথাটা আনলেন, যে মুক্তিযুদ্ধের চেতনার যে ব্যাপারটা আনলেন, এটা আমি একটু অ্যানালাইসিস করি। দেখেন, একটা জিনিস, তার আগে সফট পাওয়ারটার কথা একটু একটু আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের যে টোটাল যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে যে আলোচনাটা আমরা শুনি, এই আলোচনাটা হচ্ছে মানে ভারতের চোখে মুক্তিযুদ্ধটা কি ছিল, ভারতের চোখে মুক্তিযুদ্ধটা কি ছিল, পুরোটাই মানে 1947 থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত এই সময়কালটা ভারতের চোখে যেটা ছিল এবং ভারত যেটা উপস্থাপন করতে চেয়েছে, ঠিক এই ন্যারেটিভটা আমরা বিশ্বাস করি। এটাই মুক্তিযুদ্ধ সম্পর্কে আওয়ামী লীগের ন্যারেটিভ। এবং দেখেন, আমি ওই যে লাইনটার কথা আমি বলছি, যে আপনি যদি সফট পাওয়ারটা ধ্বংস করতে না পারেন, তাহলে আওয়ামী লীগ আবার আসবে। ঠিক ওইটাই হয়েছে 75 সালে আওয়ামী লীগকে মানে একদম ঝাড়ে বংশে নির্বংশ করার পরও ঠিক 21 বছর পরে আওয়ামী লীগ আবার ফেরত আসছে, কারণ তার সফট পাওয়ারটা টিকে ছিল এবং এই সফট পাওয়ারকে ধ্বংস করার কোনো চেষ্টা কেউ করে নাই। তার মধ্যে প্রথম হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভটা আওয়ামী লীগ দাঁড় করিয়েছে, সেটা ইন্ডিয়ান ন্যারেটিভ। এটার জন্য আমাদের বাংলাদেশিদের যে স্বতন্ত্র একটা অ্যানালাইসিস, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আহ, আমরা শুনছি যে একটা যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের জন্য একটা ডুয়াল ইকোনমি ছিল। হ্যাঁ, যে পূর্ব পাকিস্তানের কোনো উন্নয়ন করা হয় নাই, পূর্ব পাকিস্তান যদিও পাট রপ্তানি করতে বেশি, তাদের বৈদেশিক মুদ্রা অর্জন বেশি, সমস্ত কিছু নিয়ে যে পশ্চিম পাকিস্তানে কলকারখানা তৈরি করা হয়েছে, পূর্ব পাকিস্তানে কোনো ধরনের কোনো শিল্পায়ন করা হয় নাই, এগুলো কিন্তু আমরা শুনে আসছি। কিন্তু এটা আমি গতদিন পিনাকি ভট্টাচার্যের যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ, কালকে আমি এই বইটা দেখতে গিয়ে আমি দেখলাম যে আজকে বাংলাদেশে যতগুলা কলকারখানা আছে, 60-এর দশকে বা মুক্তিযুদ্ধের আগে পাট কল, চিনি কল, তারপর হচ্ছে আপনার কাগজের কল, যে কয়টা ছিল পাকিস্তানে সে 71-এর আগে, আজকে সেই কয়টাও নাই। আজকে সেই কয়টাও বাংলাদেশে নাই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো আসলে? পূর্ব পাকিস্তানের যে শিল্পায়ন, এই শিল্পায়নটা যতটুকু পাকিস্তান করছে, আজকে 50 বছর পরে এসে সেটাও শেষ হয়ে গেছে। তাহলে এই যে ডুয়াল ইকোনমির যে ন্যারেটিভটা, যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদের এখানে কোনো কলকারখানা স্থাপন করা হয় নাই, আমাদের এখানে কোনো রাস্তাঘাট করা হয় নাই, আমাদের এখানে ইউনিভার্সিটি করা হয় নাই, যত বড় বড় ইউনিভার্সিটি, পুরাতন ইউনিভার্সিটি, এটা কোন আমলে করা, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এটা কোন, এগুলো সব কোন আমলে করা। সুতরাং এই ন্যারেটিভটা কিন্তু এটা একটা ফলস ন্যারেটিভ, যে যে একেবারেই কিছু করা হয় নাই, এটা একদমই ফলস ন্যারেটিভ। এবং এটাও আপনি পাবেন বিভিন্ন বৈষম্যকারীদের যদি বইগুলো পড়েন, আপনি দেখবেন যে আইয়ুব খান পূর্ব পাকিস্তানের উন্নতির জন্য কি কি প্ল্যান করছে। আজকে ঢাকা শহরের যে এক্সপ্যানশন, মিরপুর, পল্লবী, হ্যাঁ, মানে আমাদের এই ন্যারেটিভ গুলাকে চেঞ্জ করতে হবে, যে আসলে হিস্ট্রি যেটা, হিস্ট্রিকে তো ডিস্টর্ট করা যাবে না, এটা একটা অসততা। প্রকৃত অর্থে ইতিহাস যেটা, সেই ইতিহাসটা আমাদের আনতে হবে। হ্যাঁ, হতে পারে সেই সময় কিছু বৈষম্য তারা করতে পারে, কিন্তু যেভাবে বলা হয় যে উপনিবেশী আচরণ করতো, পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপর উপনিবেশী আচরণ করতো, এটা হচ্ছে মানে পাকিস্তান রাষ্ট্রটাকে ব্যর্থ করার যে ভারতীয় প্রক্রিয়া, ভারতীয় ন্যারেটিভ, এটা হচ্ছে সেটা। তো যার কারণে মুক্তিযুদ্ধের চেতনার ন্যারেটিভ প্রথম হচ্ছে যে এটা আমরা আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে পরবর্তীতে আর খণ্ডন করা হয় নাই। বিএনপি পন্থী ঐতিহাসিকরা ওইটাকে আর খণ্ডন করে নাই, তারা ওইটাকেই টিকায় রাখছেন, যার কারণে এর উপরে ভর করে পরবর্তীতে আবার আসছে। এটা গেল একটা। 2 নাম্বার হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ওভার গ্লোরিফাই করে কিভাবে? তারা বলে যে এটা বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট কি মুক্তিযুদ্ধ? বাংলাদেশের এই ভূখণ্ডের স্টার্টিং পয়েন্ট কোথায়? আমরা আজকে যে ম্যাপ আমরা দেখি, এই ম্যাপের স্টার্টিং পয়েন্ট কি 71? না, এটার স্টার্টিং পয়েন্ট 1947, 47 সাল। তাহলে এই যে মুক্তিযুদ্ধকে একটা ওভার ক্রেডিট দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধকে, যে মুক্তিযুদ্ধটাই আমাদের জাতীয়তার সূচনা, কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের জাতীয়তার সূচনা না। আমরা যদি বলি যে সামগ্রিক বাংলাদেশ পুরো একটা ল্যান্ড, এটা হচ্ছে ইলিয়াস শাহ, ওনার সময় এটা তৈরি। তাহলে যদি বলি যে বাংলাদেশের একটা রাষ্ট্র পাইছে, এই রাষ্ট্রটা 1971 এই রাষ্ট্রটা পাইছে, এই ন্যারেটিভটা একটা ফলস ন্যারেটিভ। কারণ ওই সময় আপনারা 1947 এ যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এই পাকিস্তান রাষ্ট্রটা প্রত্যেকের স্বপ্ন ছিল পাকিস্তান রাষ্ট্র। এটা আমার কথা না, আমি যখন আমাদের বিসিএস এর ফাউন্ডেশন ট্রেনিং করতে হয়, সেখানে মেজর জেনারেল সাজ্জাদ জহির নামে একজন মানে ইতিহাসবিদ আছে, আপনারা ওনার অনেক বই হয়তো পড়ে থাকতে পারেন। উনি আমাদের 2টা ক্লাস নেন ইতিহাসের উপরে, এবং তখন উনি এই বিষয়গুলো বিস্তারিত খুলে খুলে বলেন যে 47 সালের আগে এই বাংলাদেশের সমস্ত মানুষ তারা পাকিস্তান রাষ্ট্র চাচ্ছে। তারা বলতেছে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। হ্যাঁ, এবং উনি বলতেছিলেন যে পাকিস্তান নিয়ে আমাদের যে আশা ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন শেষ হয়ে গেল। তারপরে তার মানে
1947 সালের যে মানে জাতিগত যে চেতনা, সেটা তো 71-এ শুরু না, সেটা তো আমাদের আগে শুরু। সুতরাং এই যে মানে মুক্তিযুদ্ধকে একমাত্র স্টার্টিং পয়েন্ট হিসেবে তারা তুলে ধরেছে। আর যদি আমি এটাকে যদি বলা হয় যে বাঙালি 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 জাতীয়তাবাদের শুরু কখন, তারা বলতে, এটা আমি পরে আবার আসবো, আমি যখন বাঙালি জাতীয়তাবাদ তাদের একটা স্বতন্ত্র ন্যারেটিভ সেটা আমি আবার আলোচনা করব। তোমার কথা, মুক্তিযুদ্ধকে তারা ওভার গ্লোরিফাই করে, এবং ওভার গ্লোরিফাইড একটা ইভেন্টকে এটা সোল ক্রেডিটটা তারা নেয়। তারা বলে যে এই একক নেতৃত্ব, মুক্তিযুদ্ধের একক নেতৃত্ব আওয়ামী লীগ দাবি করে, এবং এটা দাবি করার দ্বারা, যেমন ধরেন কথার কথা, মুক্তিযুদ্ধকে আপনি যদি একমাত্র স্টার্টিং পয়েন্ট হিসেবে আপনি গ্রহণ করে নেন, স্বাভাবিকভাবে আপনি খুঁজতে যাবেন যে ওই যে কেবল জিম কান্তি যে কথাটা বললেন, যে এমন কিছু জিনিস তারা আমাদের মন মগজে ঢুকায় দেয়, এটাকে যে মাথার মধ্যে নিয়ে নিবে, তার আওয়ামী লীগ ছাড়া আর কোনো অপশন নাই। অনিবার্যভাবে সে আওয়ামী লীগের দাসে পরিণত হবে, অনিবার্যভাবে সে আওয়ামী লীগের মুখপাত্রে পরিণত হবে, অনিবার্যভাবে সে আওয়ামী লীগের গোলামে পরিণত হবে, যদি এই ন্যারেটিভটাকে বিশ্বাস করে নেয়। একটু যোগ করি, সরি আপনি ইন্টারাপ্ট করি, সেটা হলো আমাদের যে স্বাধীনতা সংগ্রাম যদি বলি, আসলে সেটা শুরু হওয়া উচিত 1757 পর থেকে। 1757 পর থেকে সিরিজ অফ মুভমেন্টের মাধ্যমে আমরা আজকে এই পর্যায়ে আসছি। সো গোলামীর সূচনা সেই 1757 থেকে। আমরা কিন্তু অনেকগুলো আন্দোলন করছি, আমরা তিতুমির আন্দোলন, হাজী শরীয়তের আন্দোলন, তারপর 1817 সালের সিপাহী বিদ্রোহ, 47, 71, কিন্তু আমরা ওন করি শুধু 71 কে, রাইট, বাকিগুলোর সাথে আমাদের কানেকশন নেই। সো আমি তখন ন্যাচারালি আমাদের একমাত্র অ্যালাইনমেন্ট হয় 71 এর চেতনা, 71 এর নেতৃত্ব দেওয়া দলের সাথে, যেটা আওয়ামী লীগ সাকসেসফুলি মানুষকে কনভিন্স করতে সফল হয়েছে। ওয়ারেজ আমাদের স্ট্রাগল কিন্তু আসলে আরো অনেক বড়, আরো অনেক দীর্ঘ। এই স্ট্রাগল, এই হিস্ট্রি জাস্ট হিস্ট্রির বইতে পড়ে আছে, সেটাকে সত্যিকার অর্থে যে ওন করা, ধারণ করা, এই জিনিসটা সাকসেসফুলি আমাদের মধ্য থেকে অ্যাবসেন্ট করে দেওয়ার কারণে আওয়ামী লীগ এই জায়গাটাতে, আমি বলি যে ফাঁকা মাঠে একটা গোল দিছে, দে রোট দ্য হিস্ট্রি, আর আমরা তাদের ন্যারেটিভটা উইদাউট এনি কোয়েশ্চেন গ্রহণ করে নিছি। রাইট রাইট। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আসলে একটা হচ্ছে যে সে মুক্তিযুদ্ধকে একদম মানে একমাত্র স্টার্টিং পয়েন্ট হিসেবে সে দাঁড় করাইছে। 2 নম্বরে ওই স্টার্টিং পয়েন্টের সোল এজেন্ট হিসেবে আজকে যেরকম আমরা দেখতে পাই, আজকে আমরা দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের মানে মাস্টার মাইন্ড হিসেবে কিছু মানুষ তাদের নিজেদেরকে বারবার সামনে নিয়ে আসতেছে। হ্যাঁ, তারা এটার সোল এজেন্সি তারা দাবি করতেছে। তো একই রকম ভাবে এটাও আওয়ামী লীগ এই কাজটাই করছে। হ্যাঁ, এটা আপনারা কিন্তু মিলাবেন, এই 24 সালের যে আমাদের গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলতেছি, এবং 71 সাল যেটাকে আমরা, মানে এই দুটো জিনিসকে আমাদের পাশাপাশি মিলাইতে হবে, না মিলালে পরে আমরা বিষয়গুলো বুঝতে পারবো না। আচ্ছা, এটা গেল একটা। 2 নাম্বার হচ্ছে যে সেটার একক নেতৃত্ব তারা দাবি করতেছে, যে এই মুক্তিযুদ্ধটা আমাদের নেতৃত্বে হয়েছে। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতা কোথায় ছিল? অধিকাংশ নেতা কি দেশে ছিল? আওয়ামী লীগের অধিকাংশ নেতা পুরাটা মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশিরা আমাদের যুদ্ধ করছে, তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নেতৃত্বে বিভিন্ন, আমরা জানি যে বিভিন্ন সেক্টরে বিভক্ত, সেখানে মানুষ যুদ্ধ করছে সেক্টরের আন্ডারে, সেক্টর কমান্ডারের আন্ডারে তারা যুদ্ধ করছে। কিন্তু আওয়ামী লীগ যে যেভাবে নিজেকে, এমনকি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষক, মানে মুক্তিযুদ্ধে আমরা তাজউদ্দিন আহমেদ এর মেয়ে, তার নেতা ও পিতা বইটা যদি পড়ে থাকি, এবং আরো অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখবো, যে শেখ মুজিবকে তাজউদ্দিন গিয়ে মানে হাতে পায়ে ধরেও তাকে দিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়াতে পারে নাই। মানে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার যে ঘোষণা করছে উনি, এই কথাটা যে বলা হয়, এটাও একটা ফলস ন্যারেটিভ। মানে মুক্তিযুদ্ধের পুরা এজেন্সিটা নিজের নেওয়ার যে একটা অপচেষ্টা, এটা কিন্তু তারা করতেছে। তারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের যে উনি ঘোষণা দিচ্ছেন, উনি কিন্তু আসলে তিনি ঘোষণা দেন নাই। তাজউদ্দিন আহমেদ তাকে হাতে পায়ে ধরে তাকে লিখে নিয়ে আসছে স্ক্রিপ্ট, আপনি এটা পড়ে যান একবার, তাও সে এটা করতে রাজি হয় নাই। তারপরে বোঝা গেল যে এটাও একটা তাদের একটা ফলস ন্যারেটিভ তারা তৈরি করছে, যেটা পরবর্তীতে খণ্ডন হয় নাই। খণ্ডন করা দরকার ছিল। এই জিনিসগুলো এখন কেন? এই জিনিসগুলো আর আগে থেকে মেইন স্ট্রিমে আসা দরকার ছিল। মেইন স্ট্রিম আলোচনায় এগুলা আমরা পাই নাই। 3 নাম্বার হচ্ছে যে আপনারা দেখবেন যে এই যে আমি সফট পাওয়ারের কথা বলতেছি, যে অ্যাট্রাকশন তৈরি করা, নিজেকে অ্যাট্রাকটিভ হিসেবে তুলে ধরা, এইখানে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে, এটাকে আমি বলতে চাচ্ছি পজিটিভ অ্যাপ্রাইজাল এবং নেগেটিভ অ্যাপ্রাইজাল। আওয়ামী লীগ বলতে চাচ্ছে যে কি করার জন্য আমাকে আপনার দরকার, এবং কি ঠেকানোর জন্য আমাকে আপনার দরকার।
কি করার জন্য আওয়ামী লীগকে আপনার দরকার, কি কি কাজ করার জন্য আওয়ামী লীগকে আপনার দরকার, এবং কি কি ঠেকানোর জন্য আওয়ামী লীগকে আপনার দরকার। এখানে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তারা এই জাতিকে দুটো ভাগ করে ফেলছে। এদেরকে ঠেকানোর জন্য কাকে দরকার? আওয়ামী লীগকে দরকার। আর কি কি পাওয়ার জন্য আওয়ামী লীগকে দরকার? হ্যাঁ, এই যে কি বলা যায়, এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই কিছু জিনিস তারা দাঁড় করাইছে যে এই জিনিসগুলো পাওয়ার জন্য যুদ্ধাপরাধীর বিচার, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার, এরকম কিছু জিনিসকে তারা সামনে দাঁড় করায়, যেহেতু দাঁড় করায় তারা যে এই জিনিসগুলো যদি আমরা জাতিগতভাবে পেতে চাই, আপনারা আওয়ামী লীগ ছাড়ার কোনো বিকল্প নাই। এবং এই জামাত, তারপর হচ্ছে পাকিস্তানিদের প্রেতাত্মা, আবার পাকিস্তানের সাথে আমরা এক হয়ে এক করে ফেলবে জামাত আমাদেরকে। হ্যাঁ, সুতরাং জামাতকে ঠেকাইতে হবে, যুদ্ধাপরাধীদেরকে বিচার করতে হবে, ঠেকাইতে হবে। এই জন্য আওয়ামী লীগ ছাড়ার কোনো গত্যন্তর নেই। সুতরাং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তারা এই জাতিকে দুটো ভাগে ভাগ করে ফেলছে, এবং এর মাধ্যমে তারা নিজেদের একটা আবেদন তৈরি করছে মানুষের মধ্যে। আবেদন, যে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে নিবে তার মধ্যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন তার কাছে থাকবে না। যে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা যে বিশ্বাস করে নিবে, সে আওয়ামী লীগকেই চুজ করবে। এইভাবে আওয়ামী লীগ নিজেকে অনিবার্য করে তোলে, এটাই আওয়ামী লীগের সফট পাওয়ার। সুতরাং এই ন্যারেটিভ গুলোকে যদি আমরা এখন না ভাঙতে পারি, তাহলে এটার উপর ভিত্তি করে আওয়ামী লীগ আবার আসবে। আপনি যদি মুক্তিযুদ্ধের কি বলা যায়, মুক্তিযুদ্ধের একক, মুক্তিযুদ্ধ যে এই বাঙালি জাতির একক স্টার্টিং, এই কথাটাকে যদি ভাঙতে না পারেন, তাহলে এই একক স্টার্টিং এর সোল এজেন্ট দাবি করে আওয়ামী লীগ আবার নিজেকে অনিবার্য করে তুলবে এবং সে আবার আসবে। সুতরাং এটা গেল একটা, যেটা আওয়ামী লীগের। এবং আরেকটা কাজ সে করছে, যে মুক্তিযুদ্ধকে নিজের একক কর্তৃত্বে নেওয়ার জন্য সে শেখ মুজিবকে একটা আইকন হিসেবে তো প্রতিষ্ঠা করছে। সে একটা রাষ্ট্রীয় একটা আইকন, মাস্কট। হ্যাঁ, ওই যে ফাহাম আব্দুল সালাম বলে যে বিশ্বকাপের যেরকম বিভিন্ন মাস্কট থাকে, সেরকম আওয়ামী লীগের মাস্কট হচ্ছে শেখ মুজিবুর রহমান। যে বিভিন্ন আমরা দেখি না যে বিভিন্ন প্রাণী পাখি টাখি মাস্কট থাকে, হ্যাঁ, এরকম ওইটা। তো এটা আরেকটা বিষয়, যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তারা জাতিকে একটা জুজু দেখাতে হবে। আমেরিকা কি করছে দেখেন, আমেরিকা ওয়ার অ্যান্ড টেররে তারা কিছু মানুষকে জুজু বানাইছে, সন্ত্রাসী। এই টেররিস্ট থেকে বাঁচার জন্য আপনাকে আমেরিকার সাথে থাকতে হবে। আপনি যদি আমেরিকার সাথে না থাকেন, তাহলে আপনি টেররিস্টদের পক্ষে। তো ঠিক আওয়ামী লীগ এই ন্যারেটিভ তৈরি করছে, যে এই জামাত থেকে বাঁচার জন্য, পাকিস্তান আবার একত্র হয়ে যাওয়ার ভাত থেকে বাঁচার জন্য আপনার আওয়ামী লীগকে দরকার। যদি আপনি আওয়ামী লীগের সাথে না থাকেন, তাহলে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি বিএনপি জামাত। এই যে দিয়ে দিল। কিন্তু 71 আর 75 এর বিষয়টাকে আওয়ামী লীগ মানুষজন যে পোর্ট্রে করছে, সেটাকে 71 হচ্ছে আলো, 75 হচ্ছে অন্ধকার। আর সেই অন্ধকার থেকে আবার একমাত্র আওয়ামী লীগই পারবে মানুষকে আলোর মুখ দেখাইতে। বাট সমস্যা হচ্ছে 71 যতটা আলোকিত দেখানো হয়, ততটা আলোকিত না। 75 কে যেরকম ডার্ক দেখানো হয়, ইট ওয়াজ নেভার দ্য কেস। বরং আমরা জানি 75 এর মানুষ একটা কাইন্ড অফ, আমরা যেরকম আজকে নিঃশ্বাস নিচ্ছি, 75 মানুষ নিঃশ্বাস নিয়ে সক্রিয় করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 15ই আগস্ট। বাট একটা আওয়ামী ন্যারেটিভে আপনার কাছে মনে হয় 75 এর পর দেশ যে অন্ধকারে ঢুকছে, আর কোনোদিন বের হতে পারে না। হ্যাঁ, দেশ পাকিস্তান হয়ে গেছে। এটা হচ্ছে হিস্ট্রির প্রজেকশন, যেভাবে করে তারা তাদেরকে নিজেদেরকে একটা প্রোগ্রেসিভ এবং একমাত্র ত্রাণকর্তা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে। এবং আপনি যেটা বলেন, আমি ফুললি এগ্রি করি যে আসলে 72 থেকে 75 এর যে সময়টা, এটা নিয়ে আমরা কিন্তু আসলে খুব একটা আগ্রহ দেখাই না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে জুলুমের পর 71 যখন মানুষ একটা স্বাধীনতা ফিল করলো বা একটা অর্জন করলো, সেটা কমপ্লিটলি 3.5 বছরের মধ্যে কিন্তু ডেসিমেশন হয়ে গেল। এবং এইটা নিয়ে, এই হিস্ট্রিটা, এটা আমাদের হিস্ট্রি, বাট এটা উই ডোন্ট লাভ টু টক অ্যাবাউট ইট। এবং এটা নিয়ে আসলে সবাই মনে করছে এটা পিছনের আলাপ, এই আলাপ। এবং এইখানে আওয়ামী লীগের চরিত্রটা বোঝার একটা জায়গা আছে, যে যখন সে ক্ষমতায় থাকে সে কেমন আচরণ করে। 72-75 যে সময়টা, সেটা আবার রিপিট হতে আমরা দেখলাম গত এক দশকে। একটা ইনপুট আমি দিয়ে রাখি, এটা এই প্রশ্নটা আজকে আমার মধ্যে আসছে। সেটা হচ্ছে, দেখেন, শেখ মুজিবুর রহমান কিন্তু প্রায় 40,000 জাসদের ছেলে মেরে দিছে, বামপন্থী 40,000 মেরে দিছে। তারপরও এখনো কেন বামপন্থীরা আওয়ামী লীগের পা চাটে বা আওয়ামী লীগের ন্যারেটিভের পা চাটে? যেই ন্যারেটিভের উপর ভর করে শেখ মুজিবের মতো একটা মনস্টার তৈরি হয়েছে, যে মনস্টার জাসদের 40,000 ছেলেকে মেরে দিছে। তাহলে বর্তমান যারা বাম, জাসদ, ইনু এখন আওয়ামী লীগের ন্যারেটিভ সার্ভ করে না। তারপর ধরেন যে অন্যান্য বাম টাম যারা আছে সার্ভ করে। এটা আমি আজকে সারাদিন এটা চিন্তা করছি, যে এটা কেন হলো? যেই ন্যারেটিভের কারণে জাসদের 40,000 ছেলে জীবন দিল,
আজকের জাসদ, আজকের সমাজতান্ত্রিক দলগুলো ঠিক সেই ন্যারেটিভটাকে সার্ভ করলো, কেন করলো? হ্যাঁ, তো এটার পিছনে আমি একটা উত্তর পাইলাম, সেটা হচ্ছে যে আমাদের যে বাম আছে এরা অত্যধিক অসৎ, হ্যাঁ, এবং অত্যধিক কি বলা যায়, এরা মানে মানুষ হিসেবে অত্যন্ত নিচু প্রকারের ধরনের মানুষ এবং অসৎ। তাদের মূল পারপাস হচ্ছে ইসলামকে ঠেকানো। হ্যাঁ, তারা মানে এখন ইদানিং এখন দেখতেছেন যে এই যে এইবার দেশ স্বাধীনের পরে এইবার দেখবেন যে বামরা একটু মানে ইসলামকে কিছুটা স্পেস দেওয়ার চিন্তা করতেছে, বা অ্যামালগামেশন করে তারা একটা লালনীয় ইসলাম জাতীয় কিছু একটা দাঁড় করানোর চেষ্টা করতেছে, এখন তারা করতেছে। কিন্তু এতদিন, গত প্রায় 50টা বছর আসলে এত ছেলে নিহত হওয়ার পরেও তারা যে আওয়ামী লীগের ন্যারেটিভকে সার্ভ করছে, এটা তারা আসলে অসৎ এবং তারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষ থেকে তারা এই কাজটা করছে। আমি আমি এতদূর পাইলাম। আপনারা আরো কোনো ইয়ে পেলে আমি আপনারা একটা ছোট্ট কমেন্ট করি এই বিষয়ে, সেটা হচ্ছে আসলে আমাদের এই যে স্ট্রাগল বাংলাদেশের মুসলিম বঙ্গ বলি বা যেখানে বলি, স্ট্রাগলটা কিন্তু মূলত ইসলাম ভার্সেস সেকুলারিজম। এই যে স্ট্রাগলটা, যে ইসলাম এবং সেকুলারিজমের স্ট্রাগল, এইটাকে সবাই এরা সামনে আনতে চায় না। কারণ যখনই আপনি ইসলাম ভার্সেস অন্য কিছু আনবেন, তখন মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে না। এই জন্য তারা এই যে এই দ্বন্দ্বটাকে তারা ঢেকে দেয় স্বাধীনতা ভার্সেস স্বাধীনতা বিরোধী, এরকম একটা দ্বন্দ্ব দিয়ে। এই কারণে আপনি দেখবেন যে জাসদ বলেন বাম বলেন, তাদের 47 কে তারা ওন করে না, কিন্তু 71 কে ওন করে। বিকজ 47 যেটা পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু কালিমার উপরে সৃষ্টি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাইট? এটার মূল কথাটাই ছিল যে এটা মুসলিমদের রাষ্ট্র হবে, কালিমার রাষ্ট্র হবে। আর 71 সেটা হয় নাই, এবং 72 তে তারা যে সংবিধানটা আনলো, সেখানে কিন্তু ইসলামের ইও ছিল না, পুরো কমপ্লিটলি তারা সেকুলার একটা সংবিধান বা সেকুলার রাষ্ট্র তৈরি করতে চাইলো। তো আমার হিসাবে এই কারণে জাসদ তাদের সাথে পলিটিক্যালি তখন ওই মুহূর্তে আওয়ামী লীগের সাথে তাদের একটা বিরোধিতা ছিল, কিন্তু আইডিওলজিক্যালি তারা এক, সেটা হচ্ছে সেকুলারিজম। এই জায়গায় আওয়ামী লীগ জাসদ তারা ভাই ভাই। সো ব্যাপারটা হচ্ছে এমন যে মুসলিম মুসলিম ভাই ভাই যুদ্ধ হতে পারে, কিন্তু আমরা তো ইমানের প্রশ্নে এক। আওয়ামী এবং জাসদ তারা তাদের ইমানের প্রশ্নে এক, কিন্তু হয়তো এক্স্যাক্টলি। সো তাদের দ্বন্দ্বটা ছিল, বাট ওভার দ্য টাইম রিজলভ হয়ে গেছে, কারণ তাদের ইসলামকে ঠেকাতে হবে, এই প্রশ্ন তারা অবশ্যই এক। এটা আমার বুঝ। হ্যাঁ, এখানে যদি আমাকে একটু অ্যালাউ করেন, আসলে একটা ইন্টারেস্টিং ডিসকাশন যে মানে এরকম সিচুয়েশনে কেন একটা বড় জনগোষ্ঠী তারা তাদের এই লিডারকে যে একজন তাগুত তাকে সাপোর্ট করে। মানে আমি একটা হিন্টস এখানে মানে দিতে চাই, আপনার সূরা যুখরুফের 54 নম্বর আয়াতে, এগেন এটা ফেরাউন, মানে আমি অলওয়েজ বারবার আপনাদেরকে আমি মানে দৃষ্টি আকর্ষণ করবো না, এই যে ফেরাউনের স্টোরির ভিতরে মানে অনেক কিছু আসলে এখান থেকে আমাদের মানে আমরা বেনিফিট নিতে পারো। তো এখানে একটা জায়গায় এই 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাখাফা কওমাহু ফাআতাউ, মানে ফেরাউন তার কওমকে ইস্তেখাফা করেছিল, মানে তাদের ব্রেনটাকে সে ব্রেন ওয়াশ করে হালকা করে দিয়েছে, এবং অ্যাজ এ রেজাল্ট আতাউহু, তখন তারা তাকে ফলো করেছে এই মিশর জাতিরা বা কেপ্তরা বা ফেরাউনের কওমরা। যে একটা ওয়ান সাইড, মুসার কাছে এত ক্লিয়ার প্রুফ আছে, কিন্তু ফেরাউনের কাছে কি আছে? জাস্ট কিছু ম্যাটেরিয়াল বেনিফিটস এবং তার এই দাপটটা, এবং তার কওমটা তাকে ফলো করেছে স্টিল, মানে ফেরাউনের এগেইনস্টে প্রুফ থাকা সত্ত্বেও তাকে ফলো করেছে। এই যে আয়াত যেটা বললো ইস্তাখাফা কওমাহু, আমার মনে হয় এটা একটা মানে ফেরাউন তারও একটা বড় একটা আর্মি ছিল, এই সফট পাওয়ারের আর্মি, যেটার কারণে মানুষের যে মস্তিষ্ক, আল্লাহ আমাদেরকে যে আকলটা দিয়েছে, মানুষের জন্য আর চিন্তা করে না। ছোটখাটো দু একটা ম্যাটেরিয়াল লোভের কারণে হোক, একটা মিডিয়ার কারণে হোক, বিভিন্ন নিজের ইন্টারেস্টের কারণে হোক, দেখা যায় যে ওই ডিপ চিন্তা না করে জাস্ট ফলো করছে। এই যে ক্রাউড মেন্টালিটির কারণে এইভাবে ফলো করলো। কাজে আমি মনে করলাম যে এই আয়াতটা আমার মনে হয় আমাদেরকে একটা হিন্টস দিতে পারে। আপনারা নিজেরা আরো এটা তাফসীর বা এগুলো পড়তে পারেন, 54 নম্বর আয়াত সূরা যুখরুফ। জি জিম ভাই। আচ্ছা, মুক্তিযুদ্ধ একটা আমরা বুঝতেছি যে আওয়ামী লীগের একটা সাপোর্ট পয়েন্ট, যেটাকে সে ইউজ করে মানুষের ন্যাচারাল সাপোর্ট পয়েন্ট হিসেবে সে নিজেকে আবির্ভূত করতে সাকসেসফুল হয়েছে। বাট দেয়ার আর মোর, লাইক বাঙালি জাতীয়তাবাদ। যেমন বাংলাদেশে আমরা যারা স্পেশালি কালচারাল এলিট, বিভিন্ন নাট্যকলা, শিল্পকলা, মিডিয়া বা এই ধরনের যুক্ত প্রতিষ্ঠিত বা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ,
তাদের কাছ থেকে এরকম একটা ভাইব আমরা পাই যে তুমি বাঙালি অথবা মুসলিম, কথাটা কেউ সরাসরি বলে না, বাট আমরা বাঙালি হওয়ার চেষ্টা করলে আসলে মুসলিম হতে পারি না, মুসলিম হতে চেষ্টা করলে পুরোপুরি বাঙালি হতে পারি না। তো এই একটা সংকট, এবং স্বাভাবিকভাবে আমরা দেখি যে এই সংকটের জায়গায় যে বাঙালি সংস্কৃতি এটাকে ধরে রাখা, প্রোটেক্ট করা, এটাকে প্রমোট করা, এটার ব্যাপারে আমরা রাষ্ট্রীয় পর্যায়েও আমরা অনেক নাড়াচাড়া দেখি। whereas আমাদের একটা সেম at the same time একটা আইডেন্টিটি ক্রাইসিস ফিল করি, আসলে আমরা পুরোপুরি বাঙালি হতে পারতেছি না, এবং there are some elements in বাঙালি কালচার যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। তো এই বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি কালচার, এই জিনিসটাও কিন্তু মানে আওয়ামী লীগের এক ধরনের একটা সফট পাওয়ার হিসেবে আমরা আসলে এটাকে বলতে পারি কিনা। ডেফিনেটলি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে একটু আলোচনা করি। তো এটা বাঙালি জাতীয়তাবাদটা এটা আমেরিকার একটা সফট পাওয়ার, এবং সে যাকে বাঙালি বানাইতে পারবে তার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন বাঙালি ব্যাপারটা কি আসলে? বাঙালি মানে কি শুধু বাংলায় কথা বলা? না, বাঙালি মানে শুধু বাংলায় কথা বলা না। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের সৃষ্টি হয়েছে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব পাকিস্তান তৈরি হয়েছে। এখন এই মুসলিম জাতীয়তাবাদকে খণ্ডন করতে হইলে কি আনতে হবে? কি দিয়ে খণ্ডন করা যাবে মুসলিম জাতীয়তাবাদকে? এই বাঙালি জাতীয়তাবাদ দিয়ে খণ্ডন করা হবে, এবং তারা এটা দিয়ে খণ্ডন করছে বাঙালি জাতীয়তাবাদকে। কিন্তু বাঙালি জাতীয়তাবাদের দুইটা বড় প্রবলেম হয়ে গেছে। এক নাম্বার হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ যখন আমরা বলবো তখন পাহাড়িরা কি, পাহাড়িদের আইডেন্টিটি কি, মানে কেন এটা বাংলাদেশি জাতীয়তাবাদ না? মানে যে কোনো, আমরা জানি যে কোনো একটা রাষ্ট্র যখন নেশন স্টেটের ক্ষেত্রে পুরা জাতির মধ্যে একটা কমন একটা বিষয় থাকতে হয়। যেমন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য, বিভিন্ন রাজ্য আছে না ভারতে, তো তাদের সবার কমন আইডেন্টিটি কি? যে আমি ভারতীয়, ঠিক না? তো বাংলাদেশের বাঙালি এবং এই যে যারা পাহাড়ি, এদের কমন আইডেন্টিটি কি? এই কমন আইডেন্টিটিটা গড়তে দেওয়া হয় নাই। গড়তে না দেওয়া না হওয়ার কারণে এখনো পর্যন্ত স্বাধীনতার 50 বছর পরেও পাহাড়ি এবং বাঙালি নিজেদের পরস্পরকে শত্রু মনে করতেছে। এবং এইটা হচ্ছে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা ইয়ে আছে এখানে, ভারতের একটা সফট পাওয়ার। এটা বাঙালি জাতীয়তাবাদ আওয়ামী লীগেরও সফট পাওয়ার, এটা ভারতেরও সফট পাওয়ার। কিভাবে আমি একটু বলতেছি আপনাদেরকে, যে এই যে পাহাড়ি বাঙালি কনফ্লিক্টের যে কথাটা বললাম, এটা বুঝতে পারছিলেন একজন চাকমা রাজা, আপনারা তার নাম জানেন, ত্রিদিব রায়। এই ত্রিদিব রায় পরবর্তীতে সে পাকিস্তানে শিফট করে স্বাধীনতার পরে, সে থাকে নাই বাংলাদেশে। সে 1971 সে পাকিস্তানের পক্ষ নেয়, কারণ সে জানে যে যদি বাংলাদেশ স্বাধীন হয়, বাঙালি জাতীয়তাবাদের কথা যদি আসে, বা এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যদি মুক্তিযুদ্ধে বাংলাদেশ জয়ী হয় এবং বাংলাদেশ যদি আলাদা দেশ হয়, তাহলে পাহাড়িরা এখানে মানে এক্সক্লুডেড। এটা বাঙালি জাতীয়তাবাদ এটা ইনক্লুসিভ শব্দ না। এবং এই কারণে ত্রিদিব রায় পাকিস্তান সাপোর্ট করে। ত্রিদিব রায় বাংলাদেশ স্বাধীনের পরে পাকিস্তানে চলে যায়, তাকে ব্রাজিল না আর্জেন্টিনা কোন একটা জায়গার রাষ্ট্রদূত বানানো হয়, এবং লাস্টে তাকে জুলফিকার আলী ভুট্টো তাকে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার জন্য তাকে অনুরোধ করে। কিন্তু ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট হইতে হলে তাকে মুসলিম হইতে হইতো। ত্রিদিব রায়কে মুসলিম হওয়ার জন্য অনুরোধ করা হয় যে আপনি মুসলিম হন, আপনাকে পাকিস্তানের প্রেসিডেন্ট বানাই দিচ্ছি। কিন্তু ত্রিদিব রায় আর মুসলমান হন নাই। উনি মানে একটা অন্যতম বড় একটা রাজনীতিবিদ ছিলেন, এবং উনি বিভিন্ন ভাবে পাকিস্তানের এবং আমৃত্যু মন্ত্রী পদমর্যাদায় ছিলেন। তিনি আমৃত্যু পাকিস্তান তাকে মন্ত্রী পদমর্যাদায় রেখে দিচ্ছে। আপনারা তার বায়োগ্রাফি আরেকটু পড়লে ভালো হবে। একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা মাইন্ডসেট, আপনি বুঝতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই বাঙালি জাতীয়তাবাদটা এই বাংলাদেশকে কখনোই স্টেবল হইতে দেয় নাই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ শব্দটা ব্যবহার করার ফলে ইন্ডিয়ার সফট পাওয়ারটা কোথায় দেখেন? অটোমেটিক্যালি আপনার কেবলা হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ মানে ইন্ডিয়া। আপনার যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির কেবলা পশ্চিমবঙ্গ হয়ে যাবে। সুতরাং সারাক্ষণ আপনি একটা কি বলা যায়, একটা কনস্ট্যান্ট প্রেসার ফিল করবেন। আপনি একটা কনস্ট্যান্ট প্রেসার ফিল করবেন ইন্ডিয়ার দিকে, মানে ইন্ডিয়ার প্রতি আপনার একটা লয়ালিটি, একটা মুগ্ধতা। আমেরিকার প্রতি আমরা মুগ্ধতা ফিল করি না? বিজ্ঞানে আগায় গেছে, আমেরিকা বিজ্ঞানে আগায় গেছে, চাঁদ বিজয় করতেছে, আমেরিকা একটা সারা বিশ্বে গণতন্ত্র বিক্রি করতেছে।
তো আমেরিকার প্রতি আমরা যেভাবে মুগ্ধতা ফিল করি, তো বাঙালি জাতীয়তাবাদ যখন আপনি আনবেন তখন আপনি মুগ্ধতা ফিল করবেন ইন্ডিয়ার প্রতি, এবং তখন আপনার এই বিষয়গুলো আসবে। আপনার আপনার স্ট্যান্ডার্ড হবে তখন নদিয়ার শান্তিপুরের ভাষা, এটা আপনার স্ট্যান্ডার্ড হবে। 2 নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ, 3 নাম্বার হচ্ছে শান্তিনিকেতন, হ্যাঁ, কোথায় আছে 16 আনা বাঙালি আনা, সেটা পশ্চিমবঙ্গে আছে, তাই না? এই বিষয়গুলো তখন কাজ করবে, এবং তখন মুসলিম হিসেবে আপনি হীনম্মন্যতার শিকার হবেন, এটা হচ্ছে ইন্ডিয়ার সফট পাওয়ার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব পাকিস্তান আলাদা হয়েছে, এবং এটাকে ব্যর্থ করতে হবে, এটা ভারতের একটা কনস্ট্যান্ট, ভারতের হেডেকটাই এটা, যে এই জিনিসটাকে ব্যর্থ করতে হবে। সো মুসলিম জাতীয়তাবাদটাকে খণ্ডন করতে হলে আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আসতে হবে, এবং সেটাই তারা করছে। এবং আলটিমেটলি মুক্তিযুদ্ধ এই ব্যাপারটা একটা বাঙালি জাতীয়তাবাদী যুদ্ধ। হ্যাঁ, এটা আপনারা যদি দেখেন, যেটা শুরু হচ্ছে 52 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের শুরু, 71-এ গিয়ে তার সফল পরিসমাপ্তি। এই বিষয়টাকে তারা মানে এস্টাবলিশ করছে যে আসলে বাঙালি এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। এবং এর ফলে তারা একটা কাজ করছে, সেটা হচ্ছে এই জনগোষ্ঠীকে এক তো তারা মুক্তিযুদ্ধের ভিত্তিতে 2 ভাগে ভাগ করে ফেলছে, এবং দ্বিতীয়ত তারা বাঙালির ভিত্তিতে এই দেশের মানুষকে 2 ভাগে ভাগ করে ফেলছে, যে তুমি বাঙালি না মুসলমান। যারা মুসলমান তারা হচ্ছে পরাজিত পক্ষ, আর যারা বাঙালি তারা মুক্তিযুদ্ধের বিজয়ী পক্ষ। সুতরাং এই বাঙালি জাতীয়তাবাদের একটা বিরাট, এটা একটা ইটসেলফ একটা সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য। আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে যদি আইডেন্টিফাই করেন, তার মানে আপনি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে, আপনি 47-এর পক্ষে, তার মানে আপনি পাকিস্তানের পক্ষে। আর যদি আপনি নিজেকে বাঙালি হিসেবে আইডেন্টিফাই করেন, তাহলে আপনি 52 সালের পক্ষে, তার মানে আপনি 71 সালের পক্ষে। সুতরাং এইখানেও আওয়ামী লীগ একটা ডাইকোটমি তৈরি করছে সারা বাংলাদেশে, এবং এর ফলে কি বলা যায়, এই বাংলাদেশটা গত 50 বছরে যে একটা মানে ব্যর্থ একটা দেশ হয়ে গেছে। এর কারণ হচ্ছে এইটা, কারণ আমরা জাতিগতভাবে ঐক্য ফিল করি নাই কখনো। এই যে এখন বারবার বলতেছে না যে জাতীয় ঐক্য, গত 50 বছরে এই জাতীয় ঐক্যটা হয় নাই। গত 50 বছরে আমরা একটা ডাইকোটমির মধ্যে ছিলাম, একটা বাইনারির মধ্যে ছিলাম, যে আমি কি বাঙালি না মুসলমান, আমি কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি, তাদের মতে, তাদের হিসাবে আর কি, আমি কি আওয়ামী লীগের চোখে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না আওয়ামী লীগের চোখে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই যে আমাদের একটা জাতিগত অস্থিরতা, এই অস্থিরতার কারণে গত 50টা বছর এই জাতি আর স্থির হতে পারে না। তাহলে আরেকটা জিনিস আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে এই প্রথমত যুদ্ধের চেতনা, এটা তার একটা সফট পাওয়ার, এটা সে বিক্রি করছে আমাদের কাছে, এবং আমরা এটা কিনছি, এবং এটা যে কিনবে তার আওয়ামী লীগ ছাড়া আর কোনো উপায় নাই। 2 নাম্বার হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এইটা সে আমাদের কাছে বেচছে, এবং এটা আমরা যারা কিনছি তাদের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং ব্যাপারটা হচ্ছে এইটা, যে এই দুটা প্রোডাক্ট যতদিন পর্যন্ত থাকবে বাজারে, ততদিন পর্যন্ত আপনি আওয়ামী লীগের মানে যে এটাকে কিনবে সে আওয়ামী লীগের ভক্ত হবে, এবং সে দেখবে যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই দুটা প্রোডাক্টের হক আর কেউ আদায় করতে পারে নাই, একমাত্র আওয়ামী লীগ এই দুটা প্রোডাক্ট হক আদায় করতে পারছে। অতএব আমাকে কি করতে হবে, বারবার আমাকে ফিরে যেতে হবে আওয়ামী লীগের কাছে। সুতরাং এটাই হচ্ছে 75-এও এই মানে বিক্রেতা চলে গেছে কিন্তু প্রোডাক্ট রয়ে গেছে। আওয়ামী লীগ চলে গেছে 75-এ, কিন্তু এই প্রোডাক্ট রয়ে গেছে। এই প্রোডাক্টকে কেউ ভাঙার চেষ্টা করে নাই। এই প্রোডাক্টকে যদি আপনি ভাঙিয়ে দিতেন, তাহলে 96 সালের আওয়ামী লীগ আসতে পারতো না, আবেদন তৈরি করতে পারতো না। এই প্রোডাক্টের একটা আবেদন আছে, আপনি মার্কেট থেকে যদি প্রোডাক্ট উঠাই দেন, মানুষের মধ্যে যদি চাহিদা থেকে যায়, তাহলে মানুষ ওই প্রোডাক্ট যেখানে কোথায় পাবে খুঁজে নিয়ে আসবে, আবার সে নিয়ে এসে আবার আওয়ামী লীগকে বসাই দিচ্ছে। তো এটা আমি আরো ফাইনাল যখন আমরা ফিনিশিং এ যাবো, তখন আমি আর দুটা কথা বলবো, তাহলে পরে আপনারা ভালো কানেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা এখানে, সেটা হচ্ছে আসলে বাঙালিয়ানা বা বাঙালিত্ব বলতে আমাদের কাছে যেটা সেল করা হয় সেটা কিন্তু একটা কালচার, এটা একটা আইডেন্টিটি না। এবং এই কালচারটা হচ্ছে আসলে পশ্চিমবঙ্গের কলকাতা বেসড একটা কালচার। এই যে বাঙালি ভার্সেস মুসলিম এই ডাইকোটমিটা সবার আগে, আমি শিওর না, সম্ভবত খুব প্রথম দিকে শরৎচন্দ্রের লেখায় এই বিভাজনটা পাওয়া যায়, যে ওরা বাঙালি না, ওরা হচ্ছে মুসলিম। এবং এখানে যেটা আমাদের সামনে যে প্যাকেজটা, সেটা হচ্ছে আইডেন্টিটির প্যাকেজ, যেটা বাঙালি এথনিসিটি হিসেবে আমরা সবাই নিজেকে আইডেন্টিফাই করতে পারে যেটা আমার এথনিসিটি, বাট তারা এথনিসিটির মোড়কে একটা কালচারকে আমাদের সামনে উপস্থাপন করে, যে কারণে আমরা বাঙালি ইজ নট জাস্ট সিম্পলি এথনিসিটি, আমরা একটা ফুল কালচারকে অ্যাডপ্ট করি। এবং কালচারকে যখন অ্যাডপ্ট করি, তখন আমরা মোর মানে সিমিলারিটি বা অ্যালাইনমেন্ট ফিল করি কলকাতার সাথে বা পশ্চিমবঙ্গের সাথে, রাদার দেন আমাদের
যেটা অ্যাকচুয়ালি শত বছরের যে ইসলামিক প্র্যাকটিস বা ইসলামিক কালচার, সেটার সাথে আসলে আমাদের এলিমেন্টটা তখন আর থাকে না। সো সাকসেসফুলি তখন আওয়ামী লীগ, যখন আমরা নিজেকে বাঙালি ফিল করতে চাই, দেন উই বিকাম সাপোর্টার অফ আওয়ামী লীগ বা উই বিকাম আওয়ামী লীগ এনিওয়ে। আসলে আপনার, আমার মনে হয় এরকম সিমিলার ন্যারেটিভ আপনার একটা, এখন যে বিজেপি সরকার ভারতে ট্রাই করছে যে একটা কি বলা যেতে পারে হিন্দু টোটালিজম টাইপের একটা কনসেপ্ট, যেখানে আমার মনে হয় তারা তাদের যে ন্যারেটিভ, আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, যদিও মানে পুরা পড়া হয়নি, শেকওয়ায়ে হিন্দ এরকম টাইটেলের, যে মুসলমানদের যে মেন ইস্যুটা ইন্ডো পাক সাবকন্টিনেন্টে বলা যেতে পারে ইন জেনারেল, যে এই 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 হিন্দুদের যে একটা মেন কনসেপ্ট, যে এই ল্যান্ডটা, ইন্ডিয়ার ল্যান্ডটা হচ্ছে হিন্দুদের ল্যান্ড। কাজে যারা দূর থেকে এসেছে, আপনার ওয়েস্ট থেকে এসেছে, ইরাক থেকে এসেছে, বা বিভিন্ন ইয়ে থেকে মুসলমানরা যারা ইদার থ্রু দেয়ার বাণিজ্য হোক, অথবা আপনার সুফিরা যারা এসেছে, অথবা থ্রু মিলিটারি পাওয়ার, এরা হচ্ছে দখল করে রেখেছে আমাদের জমিটাকে। কিন্তু এটা হচ্ছে এক্সক্লুসিভলি ফর হিন্দু কালচারের যে এটা। তো আমার মনে হয় এটা ইটস এ বিগার কালচার এই পুরো এই সাবকন্টিনেন্টে, যেখানে তারা বাংলাদেশকে ওইটার সাথে ইয়ে করছে। এবং আমরা যারা বাংলাদেশে বা আওয়ামী লীগের যে মেন ন্যারেটিভটা আপনি বলছেন, এটা কিন্তু এরকম টাইপের এক্স্যাক্টলি যে ডাইকোটমির কথা আপনি বললেন, এটা মানে ইটস ভেরি ক্লিয়ার এই বিগার ন্যারেটিভে। ওই জন্য আসলে আমাদের এখানে নাও উই গো ব্যাক টু দি আইডেন্টিটি ইস্যু। এবং আমার মনে হয় আমরা এখানে অনেক বেনিফিট নিতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতেও কিন্তু এরকম এক রকমের ন্যারেটিভ কুরাইশরা ইয়া করছিল, তাই না? যে মক্কাবাসীদেরকে, যে আমার লাত আছে, আমার উজ্জা আছে, আমার এইসব বাপদাতা থেকে একটা পুরা একটা ঐতিহাসিক এবং একটা লিনিয়েজ চলে এসেছে। আর এখন একটা নতুন একটা ভয়েস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজ করলেন। কাজে ওইখানেও এরকম টাইপের তারা সিমিলার টাইপের একটা ডাইকোটমিও তারা ইম্পোজ করার চেষ্টা করেছিল সমাজে, যেখানে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার কোরআন এবং আকীদা এবং তাওহীদ, যে এরকম টাইপের সিচুয়েশনে তুমি কোনটা চুজ করবা, তাই না? ওই জন্য এইখানে আমার মনে হয় হয়তো আস্তে আস্তে আপনারা এই সলিউশন বা হাউ টু গেট আউট এবং স্ম্যাশ এইসব ন্যারেটিভ, এইখানে আস্তে আস্তে আমরা আসলে আমার মনে হয় দ্য রোল অফ আকীদা এবং আমাদের আইডেন্টিটি এবং দাসত্ব এবং সভারেনিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো আমার মনে হয় উইল প্লে আ ভাইটাল রোল, যে হু আর উই এবং আমাদের আলটিমেট এই অবজেক্টিভটা কি এই দুনিয়াতে। জি, সরি ফর ইন্টারাপশন শক্তি ভাই। জি স্যার, আপনার সাথে একমত। আমি এই টান দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে আলোচনা আমার প্রায় শেষ। আমি মোটামুটি দুটা ধাপ, দুইটা সফট পাওয়ারের কথা আমি বলছি। 3 নম্বর যে সফট পাওয়ার আওয়ামী লীগের, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার যে বিষয়টা তারা আনে, এটা আরেকটা আওয়ামী লীগকে একটা সফট পাওয়ার জেনারেট করে দেয়। সেটা কিভাবে? যেমন মানে এই যে দেখেন, যে বাঙালি হয়ে উঠতে চাচ্ছে, যে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, তার জন্য কি আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় আছে? একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। যে কথার কথা, যে মানে মানে ভরতনাট্যম, হ্যাঁ, যে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল ডান্সকে যে তার লাইফের একটা মানে ইয়ে নিয়ে আসছে, এই হিসেবে সে নিছে আর কি, যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সটা আমি করব। তো মানে আওয়ামী লীগ ছাড়া সে তো আর কিছু কল্পনা করতে পারবে না। সে কি পারবে জামাত কল্পনা করতে পারবে? বা বিএনপি, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে, কিছুটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তারা লালন করতেছে, সে তো তাকে ওন করতে পারবে না। কারণ সে নিজের ভিতরে সে মানে ভারতের যে বিষয়গুলো আছে সেগুলো সে ইয়ে করছে। তো ঠিক একই রকম ভাবে এই ধর্মনিরপেক্ষতার আন্ডারে যদি আমরা আলোচনা করি, ধর্মনিরপেক্ষতা জিনিসটা আসলে কি? বাংলাদেশের জন্য ধর্মনিরপেক্ষতা জিনিসটা আসলে কি? বাংলাদেশের জন্য ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে মুসলিম এলিমেন্টস গুলাকে সরায় ফেলা। সিন থেকে মুসলিম এলিমেন্টস যেগুলো আছে, ইসলামের চিহ্ন যেগুলো আছে, এই চিহ্নগুলোকে সরায় ফেলা। এখন এখানে আমরা আমাদের কালচারাল এলিটদেরকে পাই, বিভিন্ন কালচারাল এলিট যারা আছে, হ্যাঁ, যারা
একটু রবীন্দ্র করতে চায়, একটু নাচতে চায়, একটু নাটক করতে চায়, একটা মঞ্চ নাটক করতে চাচ্ছে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই তাদের জন্য ধর্মনিরপেক্ষতা ছাড়া তাদের জন্য তারা এটা করতে পারবে না। যদি মুসলিম এলিমেন্টস গুলা এই সমাজে যদি প্রবল থাকে, তাহলে পরে এই জিনিসগুলো তারা করতে পারবে না। তাহলে এখন আসেন যে চ্যানেলগুলো এগুলো প্রচার করে, যে চ্যানেলগুলো এগুলো প্রচার করবে, যদি সমাজে মুসলিম এলিমেন্টস গুলো থাকে, যদি সমাজে মুসলিম মূল্যবোধ গুলো থাকে, হ্যাঁ, আমাদের মুসলিম ন্যারেটিভটা যদি ডমিনেন্ট থাকে, তাহলে এটা তারা করতে পারবে না, এটা তারা লাভজনক ভাবে করতে পারবে না, তাদের এগুলো কেউ খাবে না। সুতরাং এগুলো যদি আমার খাওয়াইতে হয়, এগুলো যদি আমার প্রচার করতে হয়, এগুলো যদি আমার করতে হয়, আমি এগুলোকে ভালোবাসি, তাহলে আমার ধর্মনিরপেক্ষতা লাগবে। এবং ধর্মনিরপেক্ষতা যদি লাগে, তাহলে ধর্মনিরপেক্ষতা সবচেয়ে ভালোভাবে কে সার্ভ করে, কে সবচেয়ে ভালোভাবে মুসলিম এলিমেন্টস গুলাকে সযতনে সিন থেকে দূরে সরায় রাখতে পারে? আওয়ামী লীগ। তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো যারা করবে, যারা করতেছে, আপনি তাদের মানে একটা অধিকাংশকেই আপনি আওয়ামী লীগে দেখতে পান, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখতে পান, অধিকাংশকেই আপনি এই একই সুরে কথা বলতে দেখতে পাবেন। তার পিছনে কারণটা হচ্ছে এইটা। সুতরাং কালচারাল এলিটার আরেকটা হচ্ছে আপনার যারা ইন্টেলেকচুয়াল, যারা, যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে শাহরিয়ার কবির সাহেব তিনি লিখছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস, উনি একটা কাজ করছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস। তো এই যে কাজটা, এটা 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 আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে দিয়েছেন উনি, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এবং সংখ্যালঘু নির্যাতন হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ। এটার কারণে মানে ধর্মীয় মৌলবাদীরা, হুজুররা, মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘু নির্যাতন করতেছে, এবং সংখ্যালঘু নির্যাতন এটা থেকে একমাত্র সংখ্যালঘুদের বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই জন্য যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা, এটা একমাত্র কে করতে পারে? আওয়ামী লীগ করতে পারে। সুতরাং এই যে যারা দেখবেন যে মানে ওই এই অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, যারা মৌলবাদ বিরোধী কথা বলতেছে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, ধর্মনিরপেক্ষ মানে বাংলাদেশের জন্য মুসলিম এলিমেন্টস গুলো সরায় দেওয়া, বাংলাদেশের জন্য মুসলিম এলিমেন্টস থাকবে না। তাহলে এই কথাগুলো যারা বলতেছে, তাদের জন্য তো আসলে আওয়ামী লীগ ছাড়া আর কোনো উপায় নাই, আওয়ামী লীগ অনিবার্য তাদের জন্য। অতএব ধর্মনিরপেক্ষতার যে বয়ান বাংলাদেশের জন্য ধর্মনিরপেক্ষতার যে বয়ান, এই বয়ানটা আওয়ামী লীগের একটা এটা সে সেল করে, এবং এটা যে কিনবে, তার জন্য আওয়ামী লীগ ছাড়া কোনো উপায় নাই। এটা গেল একটা পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে শাহরিয়ার সাহেবের কথা বললাম, হয়তো আর আমাদের কথা আসে, আমাদের যারা এই যে মুনতাসির মামুন থেকে শুরু করে নিয়ে যারা আছে, আব্দুল্লাহ আবু সাইদ, এই যারা বুদ্ধিজীবী বলতে আমরা যাদেরকে চিনি, তাদের কাছে আওয়ামী লীগই তাদের কাছে মানে ফার্স্ট চয়েস। আওয়ামী লীগ ওই অ্যাট্রাকশনটা তৈরি করতে পারছে এই ধর্মনিরপেক্ষতার বয়ানের মধ্যে দিয়ে। 4 নাম্বার অলরেডি আমাদের আলোচনায় চলে আসছে কিছুটা, যে অসাম্প্রদায়িকতা, যে সংখ্যালঘু বাংলাদেশে যারা হিন্দু, সংখ্যালঘু মানে অনলি হিন্দু, নট অন্যরা। আমি অলরেডি বলছি যে রাহুল গান্ধীর একটা বক্তব্য আছে, রাহুল গান্ধীর বক্তব্যটা এরকম যে বাংলাদেশে মানে হিন্দুদের কথাই বারবার আসে, অন্যদের কথা এখানে আসে না। তো অসাম্প্রদায়িকতার যে বিষয়টা, যার কারণে আপনি দেখবেন যে এই অসাম্প্রদায়িকতার ন্যারেটিভ দিয়ে এটা একটা প্রশ্ন আমাদের মনে থেকে যায় সবসময়, যে কেন বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগকে তারা সাপোর্ট দিচ্ছে, কেন তারা বাংলাদেশি হয়ে উঠতে পারতেছে না? তার পিছনে কারণ এটা, তার পেছনে কারণ হচ্ছে যে অসাম্প্রদায়িকতার যে ন্যারেটিভ, এটা দিয়ে সে হিন্দুদের যে সফট পাওয়ার, হিন্দুদের যে আস্থা, সেই আস্থাটা সে আওয়ামী লীগ গেইন করতেছে, এককভাবে গেইন করতেছে। যার কারণে এটা আরেকটা সমস্যা। আর লাস্ট যেটা আমি বলবো, যে লাস্ট যে সফট পাওয়ারটা আওয়ামী লীগের, সেটা হচ্ছে ওয়ার অন টেরর ন্যারেটিভ। ওয়ার অন টেরর ন্যারেটিভের মাধ্যমে আওয়ামী লীগ আরেকটা সফট পাওয়ার ডেভেলপ করছে, যেটাকে মানে যেই পারপাসটাকে সার্ভ করার জন্য আপনারা দেখবেন যে এই যে জঙ্গি কেস সাজানোর লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, এবং এই জঙ্গিবাদকে ঠেকানোর জন্য অনিবার্য হয়ে উঠবে আওয়ামী লীগ। জামাত তারা এই জঙ্গিবাদের পক্ষে, আওয়ামী লীগ জঙ্গিবাদের বিপক্ষে। বিএনপি জামাত সাম্প্রদায়িক, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক। এবং ভারতে দেখবেন এখন এটা খুব চলতেছে, যে রাহুল গান্ধীর যে স্পিচটার কথা আমি বললাম, রাহুল গান্ধী এই কথাটাই বলতেছে যে বাংলাদেশে মৌলবাদীরা এখন ক্ষমতায়, মানে যে আওয়ামী লীগ না সে মৌলবাদী, সে জঙ্গিবাদী, সে প্রতিক্রিয়াশীল, সে সংখ্যালঘুর উপর নির্যাতনকারী। এই 5টা যে কথা আমি বললাম, যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, 2 নাম্বার হচ্ছে ধর্মনিরপেক্ষতা, 3 নাম্বার হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, হ্যাঁ, বাঙালি মুসলিম যে ডাইকোটমি তৈরি করা, এটা 4 নাম্বার হচ্ছে অসাম্প্রদায়িকতা, এবং 5 নাম্বার হচ্ছে ওয়ার অন টেরর। এই 5টা
আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজ, এই 5টা হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এখন আপনাকে দেখতে হবে যে এই আওয়ামী লীগের ভাষায় কে কথা বলে, এই জাতিকে দেখতে হবে। আমি আজকে সমগ্র, আজকে যারা এটা দেখতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই 5টা যে 5টা কথা আমি বললাম, এই 5টার সাথে আওয়ামী লীগ অনিবার্য হয়ে ওঠা, এই 5টাকে যে ধারণ করবে তার কাছে আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আওয়ামী লীগ তার কাছে অনিবার্য। এই 5টা খুঁটিকে টেকানোর জন্য আওয়ামী লীগ ছাড়া কেউ এটা খুঁটি টেকাবে না। অতএব এই 5টা ভাষায় কে কথা বলে, এটা এই জাতিকে বুঝতে হবে, তাকে আইডেন্টিফাই করতে হবে। এই 5টা ভাষায় যে কথা বলে সে আওয়ামী লীগকে আবার ফিরে নিয়ে আসবে, সে একটা আওয়ামী লীগ হয়ে উঠবে এই 5টা ভাষা যে ব্যবহার করে। 2 নম্বর হচ্ছে যে এই 5টা ভাষার, এই 5টা আবেদন যতদিন টিকে থাকবে আওয়ামী লীগ ততদিন প্রাসঙ্গিক থাকবে। আপনি আওয়ামী লীগকে দূর করতে পারবেন না। আওয়ামী লীগ 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এই 5টা জিনিসের চাহিদা যদি মার্কেটে থাকে, এই চাহিদা পূরণের জন্য আওয়ামী লীগ আবার ফেরত আসবে, জনগণই ফেরত নিয়ে আসবে। এই যে তামিমের একটা কথা, জিম তামিমের একটা কথা বললেন না, যে এই স্বৈরাচারী আওয়ামী লীগ, হ্যাঁ, যারা 72 থেকে 75-এর মধ্যে কত মানুষ তারা খুন করছে, গুম করছে, শেখ মুজিবের নেতৃত্বে এটা হয়েছে, সে কেন 2008 সালে এসে জনগণের একদম বিপুল ম্যান্ডেট নিয়ে সে সংসদে গেল? কিভাবে পারলো সেইটা? কারণ বাজারে এই প্রোডাক্টের চাহিদা ছিল। এই প্রোডাক্টের চাহিদাটাকে, এটাকে কেউ খণ্ডায় নাই। যেহেতু এই প্রোডাক্টের চাহিদা ছিল, অতএব এটার জন্য জনগণই আবার আওয়ামী লীগকে নিয়ে আসবে, জনগণই আবার নিয়ে আসবে, ভোট দিয়ে নিয়ে আসবে, মানে বিপুল পরিমাণে সংখ্যা, কি বলে এটাকে, নিরঙ্কুশ বিজয় দিয়ে নিয়ে আসবে আওয়ামী লীগ, যদি এই জিনিসের চাহিদা মানুষের মধ্যে থাকে। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা মিথ্যার উপরে আওয়ামী লীগের পুরা রাজত্ব যারা দাঁড়ায় আছে। এটাকে যদি আপনারা যদি আসলেই চান, প্রকৃত অর্থেই যদি এদেশের মানুষ চায় যে আওয়ামী লীগ আর কখনো না আসুক, শেখ হাসিনার মতো আরেকটা রক্ত পিপাসু খুনি রাক্ষসী আর কখনো না আসুক, তাহলে আপনি হার্ড পাওয়ার তো আওয়ামী লীগের শেষ, সফট পাওয়ার নাই, কিন্তু এই সফট পাওয়ার যদি আপনি ধ্বংস করতে না পারেন, সে ফেরত আসবে। এবং এই সফট পাওয়ারকে ধ্বংস কিভাবে করবেন, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, একদম যেটা একাডেমিক ইতিহাস, এই ইতিহাস আপনাকে রচনা করতে হবে। এটা সম্ভব, অসম্ভব কিছু না। এখনো প্রচুর রিসোর্স আছে, সেই সময়কার পশ্চিমা সাংবাদিকদের অনেক কথাবার্তা আছে, এখনো মুক্তিযুদ্ধের একটা জেনারেশন তারা এখনো বেঁচে আছে, তাই না? এখনো একটা জেনারেশন তারা বেঁচে আছে। সুতরাং এটা সম্ভব। এটা পুরো প্রত্যেকটা জিনিসকে, ইতিহাসের প্রকৃত যে হিস্টোরিওগ্রাফি, এই হিস্টোরিওগ্রাফির আন্ডারে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যাচাই বাছাই করে সঠিকভাবে যদি আপনি লিখতে পারেন, যেরকম সে বঙ্গবন্ধু যা যা করছে ঠিক অতটুকুই, কেউ যদি খারাপ করে থাকে অতটুকুই, ভারতীয় সেনা লুটপাট করছে সেটাকে আপনাকে সামনে আনতে হবে, বিহারীদের গণহত্যা হয়েছে 25শে মার্চের আগে, সেটা আপনাকে সামনে আনতে হবে। সততার সাথে যদি আপনি ইতিহাসকে আবার রচনা করতে পারেন, তাহলে এই আওয়ামী লীগ ইতিহাসের, মুক্তিযুদ্ধের যে আওয়ামী ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ভাঙবে। এবং এই ন্যারেটিভটা, এবং একইভাবে পাকিস্তানের 23 বছরে পাকিস্তান ঠিক যতটুকু জুলুম করছে ঠিক অতটুকুই, এটাকে 1 ইঞ্চি বেশিও না কমও না, যদি এইভাবে আপনি ইতিহাসটাকে লিখতে পারেন, তাহলে এই মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেটিভ বা মুক্তিযুদ্ধের যে ভারতীয় বয়ান, এই বয়ানটা ভাঙবে, এবং তখন এটাকে আর আওয়ামী লীগ সফট পাওয়ার হিসেবে ইউজ করতে পারবে না, সঠিক ইতিহাসটা। 2 নম্বর হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদ, যেটা, এই বাঙালি জাতীয়তাবাদটাকে বরং এটাকে কি বলা যায়, এটা নিয়ে কি করণীয়, এটা আমাদের আলোচনা করতে হবে। বাঙালি জাতীয়তাবাদ মানেই এখানে দেশের সার্বভৌম ব্যাপারটা থাকে না। একটা দেশের যদি আমি যদি ইসলামটাকে আমি যদি রাখি, হোল্ড রাখি, আমি যদি সেকুলার ভাষার কথা বলি, নেশন স্টেটের ব্যাপারে যদি কথা বলি, তবু আপনার বাঙালি জাতীয়তাবাদ ভাঙতে হবে। এবং এই বাঙালি জাতীয়তাবাদ ভেঙে, এটা আমার সাজেশন হচ্ছে যে বাঙালি জাতীয়বাদ ভেঙে বরং মুসলিম পরিচয়, যেই পরিচয়ের কারণে আমরা এই ভূখণ্ড পাইছি, সেটা হচ্ছে মুসলিম পরিচয়, তাই না? মুসলিম পরিচয়ের কারণে তো আমরা ভূখণ্ডটা পেয়েছি। সুতরাং মুসলিম পরিচয়টাকেই সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে এসে এই মুসলিম বঙ্গকে মুসলমানদের মতো করে সাজানো, মুসলমানদের ন্যারেটিভকে ডমিনেন্ট রেখে এই দেশকে সাজানো, এটা আমাদের করতে হবে। এবং এর মধ্যে স্বাভাবিকভাবে যে আমাদের তাহলে পাহাড়িরা কি করবে, পাহাড়িদের জন্য স্বাভাবিক যে নাগরিক অধিকার, পাহাড়িরা মানে একটা নেশন স্টেটে স্বাভাবিক যে নাগরিক অধিকার, যেমন কথার কথা আমি উদাহরণ দেই, যে
ভারতে এত সংখ্যা মানে মুসলমান নির্যাতন হয়, এরপর কিন্তু ভারত কি একটা এটা একটা কি বলে হিন্দু রাষ্ট্র না, কিন্তু সেই সেকুলারিজমের কথা বলেই এগুলো করতেছে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, আমি জিদ্দা ধরে ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে কি আহ, আমি জানি না ইংল্যান্ডে কি ঈদের দিন সারা দেশে ছুটি দেওয়া হয়, খ্রিস্টানদেরকে ছুটি দেওয়া হয় ঈদের দিন? আমার না, মনে হয় না যখন ঈদের দিন, আমি যত জানি ঈদের দিন কোনো ছুটি নাই। না, এগুলো জাস্ট নর্মাল ওয়ার্কিং ডে। মুসলমান হয়তো শুধু পার্সোনালি মুসলিম ছুটি। এরিয়াগুলোতে, কিছু মুসলিম এরিয়া যেগুলো ফুল মুসলিম এরিয়া, সেখানে কিছু স্কুলগুলোতে ছুটি দিয়ে, বাট বাট সারা দেশে কিন্তু ছুটি নাই। নেশন ওয়াইড কোনো ছুটি নেই না। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু তারপরেও কিন্তু সেকুলার দেশ, তাই না? ব্যাপারটা এটা। তো যার কারণে মুসলিম ন্যারেটিভকে ডমিনেন্ট রাখা মানেই যে সেখানে পাহাড়িরা অধিকার পাবে না, ব্যাপারটা এরকম না। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে কিন্তু আমাদেরকে, যেহেতু আমরা মুসলিম পরিচয়ের ভিত্তিতে আমরা এই এই দেশটা পেয়েছি, সুতরাং এটাকেই ডমিনেন্ট রেখে আমাদেরকে ন্যারেটিভ সাজাতে হবে। ৩ নাম্বার হচ্ছে ধর্মনিরপেক্ষ, ওই যে একই হিসাবে চলে আসে যে দেশটা ধর্মনিরপেক্ষ হবে না। এটা যেহেতু মুসলিম বঙ্গ, মুসলমানদের দেশ, এটার প্রতিটা বিষয়ে মুসলমানিত্বের ছাপ থাকবে। হ্যাঁ, এটা থাইল্যান্ডে সমস্ত ধর্মের মানুষকেই ওই যে বুদ্ধ কেন্দ্রিক যে পূর্ণিমা যেগুলো আছে এগুলো পালন করতে হয়, মানে ছুটি দেওয়া হয় সবাইকে, অফিস ছুটি দিয়ে দেয়। তারপরে তো সে দাবি করতেছে আমি সেকুলার দেশ। মানে আমি সেকুলারিজম অ্যাডভোকেট করতেছি না, আমি বলতেছি যে একটা জায়গায় মুসলিম ন্যারেটিভ ডমিনেন্ট হওয়া মানেই যে সেই দেশটা সাম্প্রদায়িক হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আপনি কি ইংল্যান্ডকে সাম্প্রদায়িক দেশ বলবেন? আপনি তো ইংল্যান্ডকে সাম্প্রদায়িক দেশ বলবেন না, কিন্তু সে তো মুসলমানদের জন্য পুরো দেশ ছুটি দিচ্ছে না, ঠিক না? ব্যাপারটা তাই, ঈদের জন্য পুরো দেশকে তারা ছুটি দিচ্ছে না। তো এটা আমি এটা উল্লেখ করতে চাচ্ছি আর কি, যে মুসলিম যে ন্যারেটিভ এটা ডমিনেন্ট হওয়া মানেই যে যারা সংখ্যালঘু তারা তাদের অধিকার পাচ্ছে না, তারা তাদের পূজা পার্বণে ছুটি পাবে না, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে না, ব্যাপারটা তো এটা না। যেহেতু এটা মুসলমানদের দেশ, অতএব এটা মুসলিম ন্যারেটিভ সবখানে ডমিনেন্ট থাকতে হবে। ৩ নাম্বার হচ্ছে যে ওয়ার অন টেরর যে ন্যারেটিভটা আছে, ওয়ার অন টেররের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, আপনি দাড়ি টুপিওয়ালা মানুষ, মানে এই যে যে ইসলামকে পালন করতে চায় তাকে আপনি মৌলবাদী বলে দিচ্ছেন, এবং এই মৌলবাদী বলে তাকে আপনি তার জীবনটাকে হালাল করে নিচ্ছেন, তার রক্তকে হালাল করে নিচ্ছেন, বৈধ করে ফেলতেছেন তার রক্তটাকে। হ্যাঁ, তো এই যে লেজিটিমেসি তৈরি করার যে বিষয়টা, এই জিনিসটাকে আমাদের স্টপ করতে হবে। এই ওয়ার অন টেররের পুরো ন্যারেটিভ, আমেরিকান ন্যারেটিভটাকে আমাদের বাংলাদেশের এই চৌহদ্দি থেকে এটাকে বের করে দিতে হবে, যে এরকম কোনো কিছু বাংলাদেশে নাই। আওয়ামী লীগের ভাষাকে যদি আপনি উৎখাত করতে পারেন, তাহলে আওয়ামী লীগ আর ফেরত আসতে পারবে না। আর আওয়ামী লীগের ভাষাকে যদি আপনি রেখে দেন, ব্যবহার করেন, এই ভাষা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের তথাকথিত যারা সমন্বয়ক, ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক থেকে যারা এই যে আজকে চেয়ারে বসছে, বিভিন্ন উপদেষ্টা হয়ে বসে আছে, তাদের মুখে আজকে আমরা এই আওয়ামী লীগের ভাষা আবার শুনতে পাচ্ছি কিনা? তারা সেই একই ফ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতেছে, তারা জঙ্গি বলতেছে, তারা উগ্রবাদী বলতেছে, মৌলবাদী বলতেছে। হ্যাঁ, তারা ওই একই জিনিস, তারা ওই যে ছেলেরা স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তারা ওইটাকে আবার চেঞ্জ করে, ইতিহাসকে চেঞ্জ করে দেওয়ার একটা চেষ্টা করতেছে। তো ওই জিনিস আমরা দেখতে পাচ্ছি সেম। এই আপনাকে এই জন্য জাতিকে আমি বলবো যে আপনারা খুব লক্ষ্য রাখেন এই এই ভাষায় কে কে কথা বলে। এই ভাষায় যে যে কথা বলে সে আবার একটা হাসিনা হয়ে উঠবে, হইতে হবে তাকে, অনিবার্য, এটা ইনএভিটেবল। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগ যে এই আবেদন তৈরি করছে, এই আবেদনটা আমাদেরকে এটা নস্যাৎ করতে হবে। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধের চেতনা, এই ধর্মনিরপেক্ষতার, মানুষ যেন ধর্মনিরপেক্ষতা না চায়, মানুষ যেন বাঙালি হয়ে উঠতে না চায়, মানুষ যেন কি বলে ওই অসাম্প্রদায়িকতার নামে মানুষ যে কি বলা যায় যে ধর্মহীনতা কামনা করতেছে, এটা যেন না চায়, যার যার ধর্ম শেষে পালন করবে। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, যে এই আওয়ামী লীগের যে একটা আবেদন তৈরি করছে মাঠে, যে কারণে মানুষ আওয়ামী লীগকে চায়, যে কারণে মানুষ আওয়ামী লীগকে পছন্দ করতে পারে, সেই জিনিসগুলো আমাদের এখন ভাঙতে হবে। তা না হলে এটা আবার আসবে, তারা ঠিক যেভাবে 21 বছর পর আবার ফেরত আসছে, জনগণই ভোট দিয়ে তাদেরকে আনছে, তো ঠিক একই রকম ভাবে আবার জনগণ তাদেরকে কোন এক সময় ভোট দিয়ে আবার নিয়ে আসবে। তো এটাই আর কি আমার মূল আলোচনা আসলে এতটুকুই। আমি একটা পয়েন্ট এখানে একটা মন্তব্য করি, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে দুটা মানে বড় অস্ত্র ছিল, একটা হচ্ছে স্বাধীনতা বিরোধী আর একটা হচ্ছে জঙ্গি। বাস্তবে আসলে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী বলে কোনো গোষ্ঠী এক্সিস্ট করে না। 1971-এ জামাত ইসলামী তখন পাকিস্তান ভাঙার পক্ষে ছিল না, ওকে, তার মানে তার স্বাধীনতার বিরোধিতা করছে আমি ধরলাম, বাট তারা কি এখন চায় যে তারা ক্ষমতায় আসলে পাকিস্তানের সাথে আবার অ্যানেক্স করবে? কখনোই না। কিন্তু যারা বাংলাদেশের 71-এর সময়ে
মুক্তিযুদ্ধ করে নাই বা তখন পাকিস্তান ভাঙতে চায় নাই, তারাও কিন্তু বাংলাদেশের রিয়েলিটি মেনে নিছে। স্বাধীনতা বিরোধী নামে যে শব্দটা মিন করা, ইট ডাজন্ট এক্সিস্ট ইন রিয়েলিটি। স্বাধীনতা বিরোধী বলে কোনো ওয়ার্ড আসলে নাই। আপনি বলেন জঙ্গিবাদ, আপনি বলেন যে বাংলাদেশে আসলে অ্যাক্টিভলি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম কায়েম করতে চাচ্ছে, অ্যাক্টিভলি কোন একটা মানে কোন একটা সশস্ত্র দল কাজ করতেছে, এরকম কোন দল আসলে এক্সিস্ট করে না। সো আওয়ামী লীগ যে দুইটা অস্ত্র, তার জঙ্গিবাদ এবং স্বাধীনতা বিরোধী দুইটা গোষ্ঠী, এটা আসলে এক্সিস্টই করে না। এটা কমপ্লিটলি হচ্ছে একটা ফিয়ার ট্যাকটিক, স্কেয়ার ট্যাকটিক। যে জিনিস এক্সিস্ট করে না সেটাকে সে এক্সিস্ট করাইলো মানুষের মনের মধ্যে, এবং এর মাধ্যমে সে নিজের পক্ষে যে দুইটা বড় স্তম্ভ আমরা আলোচনা করা হচ্ছে, ওয়ার অন টেররের ন্যারেটিভ তৈরি করছে। জঙ্গিবাদ দমন করার জন্য তাকে লাগবে, জঙ্গিবাদ আসলে বাংলাদেশে ডাজন্ট রিয়েলি এক্সিস্ট। এবং স্বাধীনতা বিরোধী যে শক্তির যে অপশক্তি, তাদের যে চক্র বা ব্লা ব্লা ব্লা, এইটাকেও দমন করার জন্য আমাদেরকে লাগবে। অথচ ইন রিয়েলিটি আসলে এরা এমন কোন মানে আই ডোন্ট সি, আমি কখনো দেখিও নাই যে আসলে এমন কোন মানুষ যে মনে করতেছে যে বাংলাদেশ পাকিস্তানের অ্যানেক্স হয়ে যাওয়া উচিত। আপনারা কখনো দেখছেন কোন মানুষ? দেখেন, আরেকটা যে বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে দুটা ইস্যু আছে। আমি এটা খুব ভাবছি যে জামাত যে ৭১ সালের তার ভূমিকার জন্য এটার জন্য যে সে ৭১ সালে যে পক্ষ সে নিছে, এটা আমি খুব নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে এটা কেন করলো বা কি করলো। এটা বুঝতে হলে আসলে ৪৭ বুঝতে হবে। ৪৭ সালে জনগণের যে বিপুল আবেগ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, এটা আমাদের বুঝতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। দেখেন পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধটা, এই যুদ্ধটা কি ধরেন মানে কোনো বহিঃশক্তির সাথে আমাদের যুদ্ধ? ব্যাপারটা কি এরকম ছিল যে বাইরে থেকে কেউ আক্রমণ করছে? যেমন ধরেন আমেরিকা আফগানিস্তান আক্রমণ করছে, আফগানরা তালেবানরা আমেরিকার সাথে লড়াই করছে, একটা বহিঃশত্রু, তাই না? কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধটা, এটা কি বহিঃশত্রুর সাথে যুদ্ধ ছিল? না, এটা নিজেদের যুদ্ধ ছিল, ঠিক না? তো যখন একটা দেশে নিজেদের যুদ্ধ হয়, যেমন ধরেন কথার কথা আমি যদি বলি যে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এখন পাহাড়িরা যারা আছে তারা কেউ চাচ্ছে যে না, এটা না হোক, সে আমাদের পক্ষে চলে আসবে, আবার কেউ চাচ্ছে যে হ্যাঁ এটা হোক। তো এটা মানুষ দুই ভাগে ভাগ হবেই। যখন ধরেন যে একটা গৃহযুদ্ধ হবে, গৃহযুদ্ধের মধ্যে দুটো পক্ষ তৈরি হবে, কিন্তু এটার মানে কিন্তু এটা না যে আমি মানে শত্রু পক্ষকে সাহায্য করতেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? যে একটা হচ্ছে যে বহিঃশত্রুর সাথে যুদ্ধ, এটা লয়ালটি কোশ্চেন না আসলে, এই যে মানে যেভাবে করে হ্যাঁ। আরো একটা ব্যাপার আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে সংখ্যালঘুর ব্যাপারে আওয়ামী লীগের যে স্ট্যান্স, আপনি ভুলে যান 71 ভুলে যান, 47 ভুলে যান, এই বাংলাদেশে বাংলা যে রিজিয়নটা, পূর্ববঙ্গ বা যাই বলেন, এখানে মুসলিম আর হিন্দু পাশাপাশি ছিল কিনা একটা সময় অ্যাজ এ নেইবার? বাংলাদেশে দীর্ঘ সময় তো মুসলিম হিন্দু ছিল। কি ছিল তখন? আচ্ছা, একটা সময় ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশ শাসনের আগে মুসলিমরা শাসন করতো, সুলতানের আমল, মুঘল আমল। তখন কি আসলে আমাদের সেকুলারিজম দরকার হয়েছে? তখন কি আমাদের একটা আওয়ামী লীগ দরকার হয়েছে? আমরা যখন মুসলিম ছিলাম তখন আমরা সংখ্যালঘুদের টেক কেয়ার করছিলাম কিনা? যদি আমি সংখ্যালঘুদের টেক কেয়ার মুসলিম হিসেবে করতে পারি, তাহলে আমার আওয়ামী লীগকে কেন লাগবে? আওয়ামী লীগের অনিবার্য হিসেবে নিজেকে উপস্থাপন করার অসারতা এখান থেকে প্রমাণ হয় যে থাউজেন্ডস অফ ইয়ার্স আসলে বাংলাদেশের মতো জায়গায় বাংলা মুসলিম এবং হিন্দুরা 100 বছর ধরে পাশাপাশি ছিল। এমন না এখানে রায়ট হয়েছে, এমন না এখানে বর্ণবাদ ছিল, এমন না এখানে জুলুম হয়েছে। অবশ্যই ঠোকাঠুকি লাগতে পারে, সেটা সব জায়গাতেই হয়, বাট মুসলিমদের আমরা কি মুসলিমদের রুলের ব্যাপারে এমন কিছু দেখি যে এখানে আসলে সংখ্যালঘুদেরকে আমরা ইহুদিদের মতো করে পিটাই মারা হচ্ছে, যেরকম ইউরোপে যেটা নাজিরা করছিল জার্মানরা ইহুদিদের সাথে? এর কাছাকাছি কোনো হিস্ট্রি নাই। সো সংখ্যালঘুদের নির্যাতনের প্রশ্নে সেকুলারিজম বা জাতীয়তাবাদ এটা একমাত্র উত্তর না। ইনফ্যাক্ট জাতীয়তাবাদ বাংলাদেশকে আসলে ডিভাইড করছে, ইউনাইট করে নাই। ফাহাম আব্দুল সালামের একটা সুন্দর আলোচনা আছে এটা নিয়ে, যে আসলে তারা প্রত্যেকটা স্তম্ভ আসলে মিথ্যা। জাতীয়তাবাদ একটা মিথ্যা স্তম্ভ, মুক্তিযুদ্ধ একটা মিথ্যা স্তম্ভ। আপনি 5টা স্তম্ভের কথা বলছেন, আমার হাদিসটা মনে পড়ে গেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন,
ইসলামের স্তম্ভ হচ্ছে হুম। 5টা, আমি আওয়ামী লীগের স্তম্ভ বলি। আওয়ামী লীগের স্তম্ভ আপনি আপনার ডিসকাশন থেকে যেন আওয়ামী লীগের 5টা স্তম্ভ স্তম্ভ আছে: আমেরিকার পাঁচটা মুক্তিযুদ্ধ, স্তম্ভ। সেকুলারিজম, জঙ্গিবাদ এটাই ভাই, এবং এটা যেমন ধরেন এই যে আপনি যে জি কথাটা বললেন যে আমরা হাজার বছর ধরে আমরা সংখ্যালঘুরা মানে কি বলে হিন্দুদের সাথে মুসলমানরা বসবাস করছে, কিন্তু আমাদের তো দরকার হয় নাই, আমাদের ধর্মনিরপেক্ষ দরকার হয় নাই। দেখেন, মুসলমানরা প্রায় কত 800 বছরের মতো শাসন করছে না? প্রায় 800 বছর শাসন করছে। তারপরও এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত যে 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 এলাকাটা মুসলমানরা শাসন করছে, এখানে হিন্দুদের সংখ্যায় সবচেয়ে বেশি। প্রায় কত পার্সেন্ট হিন্দু? প্রায় 60% এর বেশি হিন্দু, 70% এর বেশি হিন্দু। 70% হ্যাঁ, যদি 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 মানে আহ, ইসলামের শাসন বা মুসলমানদের শাসন যদি এত খারাপই হইতো, আপনি যদি দেখেন যে আওরঙ্গজেবকে সবচেয়ে কট্টর মনে করা হয়, তাই না? মুসলমান শাসকদের মধ্যে সবচেয়ে কট্টর তারা মনে করে। সেই আওরঙ্গজেবের আমলেই কি পরিমাণ হিন্দু উচ্চ পদে ছিল, এটা মানে মানে চিন্তা করার মতো না আর কি। এটা নিয়ে আমার একটা লেখাও আছে যে আওরঙ্গজেবের আমলে হিন্দুরা যে পরিমাণ উচ্চ পদে ছিল, আকবরের আমলে অতটা ছিল না। যে আকবরকে তারা খুব কি বলে, খুব করে না, আকবরের আমলে সেকুলার আহ, এবং লিবারেল। হ্যাঁ, সিনিয়র পোস্টে মানে ধরেন যে 4000ই এই সময় অফিসারদের একটা এরকম ছিল, 4000ই অফিসার, 10,000ই অফিসার। তো এই 4000ই, 5000ই, 10,000ই মানে সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসারের ক্ষেত্রে মানে হিন্দু অফিসারের পরিমাণ যে পরিমাণ আওরঙ্গজেবের সময় ছিল, আকবরের সময় তার চেয়ে অনেক বেশি ছিল আওরঙ্গজেবের সময়। তো এই যে দেখেন মানে আসলে সেকুলারিজম তো সমাধান না, সেকুলারিজম তো সমাধান না, বরং সেকুলারিজম তো এই জায়গাগুলোকে আরো অস্থিতিশীল করছে। ভারতে যে মুসলমান নির্যাতন, এটা সেকুলারিজমের নামেই তো হচ্ছে, ঠিক না? হিন্দুদের নির্যাতন হয় না এটা আমি বলবো না। গ্রামে যদি যান, আপনি যদি দেখেন যে হিন্দুদের উপর নির্যাতন হয় এবং সেটা ক্ষমতাসীনরাই করে। মানে আওয়ামী লীগের গত 15 বছর হিন্দুদের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগের যে বেনজির, এই যে কিসের যে শয়তানটা, হ্যাঁ, সেই সেই তো হিন্দুদের জমি জমা অবৈধভাবে সে দখল করে নিয়ে এসে বিরাট বিরাট কি সব বানাইছে, রিসোর্ট টিসোর্ট বানাইছে। তো এর আওয়ামী লীগের তো হিন্দু নির্যাতন করে। হিন্দু নির্যাতন তো ওই মাদ্রাসার হুজুররা এসেও হিন্দু নির্যাতন করে না। আর জামাত আর বিএনপি তো এই কোণঠাসা অবস্থায় আছে, তারা তো নির্যাতন করবে না, তাই না? আওয়ামী লীগই করে। তো এগুলো আসলে যারা আমাদের আহ, সংখ্যালঘু ভাইরা আছে, এদের আসলে এটা বুঝতে হবে যে তাদেরকে এই শব্দগুলা তাদেরকে নিরাপত্তা দিবে না, নিরাপত্তা দেয় না। হ্যাঁ, বরং একজন ধার্মিক মানুষই আরেকজন মানুষের প্রতি মমতা ফিল করে, বা একজন, এটা আমার মাথায় একবার আসছিল যে এই যে ধরেন আমাদের ইসলামে আমাদের যে ধর্ম মন্ত্রীরা যে একদম মণ্ডপের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, মণ্ডপে যায় তাদের মধ্যে বিভিন্ন ইয়ে করে, যদি এমন হইতো আমাদের পর একজন ধর্মমন্ত্রী সে মণ্ডপে গেল না, সে মণ্ডপের বাইরে দাঁড়ায় থাকলো এবং দাঁড়ায় এসে উপস্থিত হিন্দুদেরকে বললো যে দেখেন ভাই, আমাদের আসলে আমাদের ধর্মে আপনাদের মণ্ডপে প্রবেশ করাটা জায়েজ নাই, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। এবং একজন ধার্মিক মানুষই বুঝতে পারে আরেকজন ধার্মিক মানুষের অনুভূতি, ঠিক না? মানে আমাদের ধর্মে কি আছে যে তুমি তাদের দেবদেবীকে গালি দিও না, এমনও হতে পারে যে সে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসলো। তো এটা যদি আমি আমি মানি, আমি যদি আমার ধর্মের হুকুমগুলো ভালো করে মানি, আমার ইসলামের হুকুমগুলো মানি, তাহলে এমনি আপনি সুখে থাকবেন। সুতরাং মুসলমানকে আরো বেশি মুসলমান হয়ে উঠতে হবে, ধর্মনিরপেক্ষ না, মুসলমানকে আরো বেশি মুসলমান হয়ে উঠতে হবে, তাহলে আপনারা সুখে থাকবেন। ব্যাপারটা তো এরকমই। তো এইটা আসলে সেকুলারিজম ইট ফেইলস, হ্যাঁ, এটা আসলে এই বাংলাদেশে জি শান্তি আনতে পারে নাই, এটা আর কি। জি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমাদের অনেক করণীয় আছে যে এইসব কনসেপ্ট গুলোকে স্প্রেড করা। মানে তারা যদি তাদের দিক থেকে জিম তানভীর ভাই ভালো মতো বললেন যে এই 5টা পিলার, মানে এরকম সফট পাওয়ারকে প্রতিরোধ করতে হবে ইসলামিক সফট পাওয়ার দ্বারা। আসলে মানে আমাদের যেই রিচ রিচ ইন্টেলেকচুয়াল যেই ম্যাটেরিয়ালস আছে ইন টার্মস অফ কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবাদের সিরাত, এবং বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে যখন ইসলাম প্র্যাকটিস করা হয়েছে তারা ছিল রাহমা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা লিল আলামিন। এবং কোরআন সূরা আলে ইমরানে তো বলেছে যে মুসলমানদের যে মিশনটা, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে বেস্ট নেশন, মানুষের জন্য বাহির হয়ে গেছিল। ওই জন্য আসলে অনেক সময় আমরা না জেনে কোনো একটা কনক্লুশনে চলে যাই। টেরর কথা বললেই মনে করে মানে যে কোনো কেউ দাড়ি টুপিওয়ালা মানে হচ্ছে টেরর। এইসব এইসব পিলারকে আমার মনে হয় ভাঙ্গা খুব একটা ডিফিকাল্ট না। যে কোনো যদি আমরা স্প্রেড করি আমাদের স্কলারলি ওয়ার্ক এবং সবাই পরস্পরে যদি আমরা এই কনসেপ্ট গুলা স্প্রেড করি, তাহলে ইনশাল্লাহ এটা ডিফিকাল্ট হবে না। মানে আমার একটা হাদিস মনে পড়লো
লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন মাররাতাইন, হাদিস যে একটা মুমিন কখনো সেম গর্ত থেকে দুইবার সাপের কামড় খায় না, প্রথমবারই তার লিসেন্সটা নেওয়া উচিত। আমরা আনফরচুনেটলি এই 72 থেকে 75 এর ওই লিসেন্সটা না নেওয়ার কারণে আবার 2008-এ আরেকবার আমরা এই সাপের সেম গুহা থেকে বা সেম গর্ত থেকে আরেকবার আমরা এরকম সাপের বিষটা খেয়েছি, কিন্তু নট থার্ড টাইম। অ্যাটলিস্ট মাররাতাইন, এটা যেন তালাতা মাররা যেন না হয়, থার্ড টাইম যেন আমরা না করি। ওই জন্য আমার মনে হয় আজকের যেই দীর্ঘ প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা আলোচনা, খুবই মূল্যবান আলোচনা। ফর শিওর এটা খুবই শর্ট, কারণ প্রত্যেকটা পিলারের আমার মনে হয় আরো শক্তি বা ইচ্ছা করলে পুরো একটা সেশন এটার উপরে করতে পারবেন, এবং হয়তো আগামীতে আপনারা একটা এরকম প্ল্যান আছে। কাজে আমার মনে হয় আমাদের সবাদেরই যেটা দরকার যে এখন এইসব টপিক নিয়ে আলোচনা করা। অনেক সময় একটা টাইম ছিল যেগুলো আমরা ট্যাবু ওয়ার্ড ভাবতাম, অথবা এগুলা কথা আসতো না, কিন্তু এখন আমরা এগুলাকে প্রচার করা, এবং আলহামদুলিল্লাহ যেটা আমি বললাম যে যেগুলা ম্যাটেরিয়াল আছে আলহামদুলিল্লাহ এগুলাকে চেক দেওয়া কোনো ডিফিকাল্ট না, যদি আমরা সেরকম মানে সবচেয়ে বড় যে এটা মুক্তিযুদ্ধের কথা যেন বলেন, মানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যায় যে লটস অফ ডিস্টোরশন হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে। মানে একটু অ্যানালিসিস করে দেখা যাবে যে প্রত্যেক পিলারেই খুবই ইজিলি আপনারা দেখবেন যে এটাকে দমন করা খুবই ইজি। ওই জন্য আমি 40 নম্বর সূরা, যেটা সূরা গাফিরের 26 নম্বর আয়াত শুরুতে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আমার কাছে অ্যামেজিং লাগলো জাস্ট তার পরের সূরাটা, যেটা হচ্ছে সূরা ফুসসিলাত। ওইটারও ঠিকই আয়াত, একই আয়াত 26 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, ওইটা হচ্ছে এর আগের সূরাটা যদি ফেরাউন সম্বন্ধে বলে, তারপরের সূরাটা প্রায় সিমিলার, মানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলাবুন আও লাআল্লাকুম তাগলিবুন। মানে কাফেররা বলে পরস্পরে, তারা মানে নসিহত করে যে তোমরা লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের শুনো না, এই কোরআনের দিকে কান দিও না, এই কোরআনের আওয়াজটা যেন তোমাদের কাছে না আসে। এবং এটা করতে হলে কি করো, ওয়ালগাউ ফীহি, নয়েজ তৈরি করো, বিভিন্ন অন্য কিছু ভাবে ডিস্ট্রাকশন করে দাও যাতে কোরআনের মেসেজটা তোমাদের কানে না আসে। কারণ কি, কারণ এই যে কোরআনের যে সফট পাওয়ারটা, যেটা হচ্ছে ডাইরেক্টলি হিট করে মানুষের মস্তিষ্কে এবং হার্টে, দেখা যাবে যে কাফেরদের যেগুলা নিয়ে তারা এস্টাবলিশ করেছিল তাদের এই সানামটা, তাদের এই মূর্তিটা, একবারে কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে স্ম্যাশ করে দিবে। কাজে আমার মনে হয় এগুলা সবকিছুতে আমি যেটা মানে বলতে চাচ্ছি যে সামারি, আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থে এই কোরআনটাকে স্প্রেড করি, এটা মানে বুঝি, এটার ইমপ্লিকেশন জানি, এটা আমাদেরকে যে কি গিফট দিয়েছে পুরো ম্যানকাইন্ডে এবং আমাদের বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, এটা আসলে বলে শেষ করা যায় না। আমার মনে হয় আমরা আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাই। যদি কোনো প্রশ্ন থাকে, এখানে আমরা স্ক্রিনে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এক মিনিট দেখি। আসলে এই আলোচনাটা মোর লাইক ইন্টারনালাইজ করার বিষয়। আমরা বায়োলজিতে সত্যি হয়তো ভালো জানবেন যে একটা প্রাণীর শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তাম, যে সাচ এন্ড সাচ ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা বুঝতে পারি এই প্রাণীটা সেটা, বা ওই স্ট্রাটার অন্তর্ভুক্ত, বা যেটা আওয়ামী লীগের কিছু চরিত্র আছে, আওয়ামী লীগের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের বোঝা দরকার। কারণ হয়তো তা না হলে যেটা হবে যে খোলস বদলাবে কিন্তু ভিতরের জিনিসটা ঠিক একই রয়ে যাবে। আমরা এখন এই হিটটা ফিল করতেছি যে সিম্পলি দেখেন যে শিক্ষা নিয়ে একটা কমিটি হলো, সেখানে আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, এই কমিটি ওয়াই ইটস স্টিল দেয়ার, আমার ভয়েস কই, আমার রিপ্রেজেন্টেশন কই। সো দেয়ার আর আদার থিংস যেটা স্টিল ইন প্লেস, যেটা আওয়ামী লীগ না থাকলেও সেই জিনিসটা এখনো টিকে আছে, যেটা সেকুলারিজম বা হোয়াট এভার সেটাকে রিইনফোর্স করে যাচ্ছে। সো এই কারণে এই ব্যাপারগুলোকে আমাদের যারা আওয়ামী লীগকে চিনতে চাইলে, আওয়ামী লীগের সাপোর্টিং এলিমেন্ট বা আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করছে বা আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসেবে যারা কাজ করছে, তাদেরকেও চিনতে হবে। এইটাই হলো আমাদের আজকের পডকাস্টের আসলে উদ্দেশ্য, এই চেনাটা, এই শনাক্ত করতে পারাটা। সত্যি কিছু বলতে চান, আওয়ামী লীগ কিভাবে কিসের প্ররোচনা একটা ফেরাউন হয়ে উঠলো, এই প্রশ্নের উত্তরে? আওয়ামী লীগ কিসের প্ররোচনায় ফেরাউন হয়ে উঠলো? দেখেন, এখানে কিছু বিষয় আছে। একটা হচ্ছে যে
এটা এটা আলোচনা করতে গেলে আবার গণতন্ত্র আসবে কিছুটা, হ্যাঁ গণতন্ত্র কিছুটা আসবে, প্লাস হচ্ছে বেশ কিছু ইস্যুজ আছে এখানে, আন্তর্জাতিক বিষয় আছে, ভারতের একটা ইন্টারেস্ট আছে। ভারতের আওয়ামী লীগকে লাগবে, দরকার, মানুষের তো ক্ষমতার প্রতি আগ্রহ তো থাকেই, এটা তো তো খুব স্বাভাবিক বিষয়। প্লাস হচ্ছে এখানে যে ভারতের যে লং টার্ম ইন্টারেস্ট, আমরা দেখতেছি যে প্রায় গত 15 বছরে আওয়ামী লীগ ভারতকে যে পারপাসটা সার্ভ করছে, হ্যাঁ এক তো আওয়ামী লীগের নিজের থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে ভারতের আওয়ামী লীগকে রাখতে হবে, মানে সবকিছু মিলায়েই এই ফেরাউনটা তৈরি আর কি। হ্যাঁ সবকিছু মিলাই ফেরাউনটা তৈরি। তো যার কারণে এটা একক ব্যাপার, মানে একক ইয়ে না। আর শেখ হাসিনা তো আসলে মানুষ হিসেবে সে যে কতটা একজন মানুষ, এজ এ হিউম্যান বিইং, সে যে কতটা খারাপ মানুষ এটা তো আমরা আস্তে আস্তে মানে প্রমাণ হচ্ছে, এবং সামনে আরো হবে, আরো বিভিন্ন মামলা মোকদ্দমা কিছু ইয়ে উঠে আসবে। তো সবকিছু মিলে গেছে আর কি, মানে একটা ফেরাউন হয়ে ওঠা, এটা সবকিছু মানে ফাইন টিউনিং হয়েছে, ফাইন টিউনিং হয়ে ফেরাউনটা তৈরি হয়েছে। এবং এগুলা আল্লাহর পক্ষ থেকে আর কি, আল্লাহর পক্ষ থেকে। এবং আমরা যদি জাতিগতভাবে ঠিক না হই, হ্যাঁ আল্লাহ তাআলা আবার আমাদেরকে আযাব দিবেন। এটা তো আছে আমাদের আমাদের হাদিসের ভিতরে আছে যে আল্লাহ তাআলা জালেম বাদশা নিযুক্ত করে দেন। মানুষ যখন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ছেড়ে দেয়, ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যায় মানুষ যখন, লিবারাল হয়ে যায় মানুষ যখন, তখন আল্লাহ তাআলা তাদেরকে উপরে জালেম বাদশা নিযুক্ত করে দেন। সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, মানুষকে খারাপ কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করে না, ঠেকানোর চেষ্টা করে না। তো আমরা ওই রকম হয়ে গেছি আসলে। হ্যাঁ এটা আমি মনে করি যে কিছু 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 জিনিস আল্লাহর পক্ষ থেকে আযাব, আবার আল্লাহ তাআলা সুযোগ করে দেন, শুধরানোর জন্য আল্লাহ সুযোগ করে দেন। আমরা যদি জাতিগতভাবে নিজেরা শুধরায় যাই, আমরা যদি এই সমস্ত সেকুলারিজম, লিবারালিজম, হ্যান ত্যান এগুলো বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের শরীয়তকে যদি আমরা আঁকড়ায় ধরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম শাসকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং এগুলো সবকিছুই ফাইন টিউনিং, হ্যাঁ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, আমি মনে করি আর কি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং এই ধরনের স্বৈরশাসক যেন, এই ধরনের জালেম যেন আসতে না পারে। আর এক তো যে ন্যারেটিভ গুলো ভাঙার কথা, এটা তো আমরা দুনিয়াবিভাবে ভাঙবো। 2 নাম্বার হচ্ছে আমরা নিজেরা শুধরায় যাব, হ্যাঁ নিজেরা ফিরে আসবো আল্লাহর দিকে, আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের দিকে ফিরে আসবো, আল আখলাকের দিক থেকে, অন্যান্য বিভিন্ন দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে। হ্যাঁ তাহলে পরেই শুধুমাত্র এটা এনশিওর করা যাবে যে না আওয়ামী লীগ আর আসবে না। এটাই মানে প্ররোচনা তো আসলে এগুলাই। হ্যাঁ এটা। আর আমি আজকে যে আলোচনাটা করলাম ভাই, এই আলোচনাটা আমি ওই 2018 সালে আবরার, যখন আবরারকে হত্যা করা হলো, শহীদ করা হলো আবরারকে, তখন থেকে আমি আলোচনাগুলো করি। যে আমি তখন দেখি যে আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে তখনই অনেক কথা বলতেছে, অনেকে যারা মজলুম তারাই আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলতেছে। হ্যাঁ আমি মির্জা ফখরুল সাহেবকে দেখছি তখন আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলতেছে। যখন আমাদের আমাদের দিনী ভাইরাই আমাকে অ্যাটাক করে, তখন তারাও ওইভাবে জঙ্গি, মৌলবাদী। আমরা তো দেখছি না কিছুদিন আগেই তো আসিফ আদনান ভাই যখন প্রকাশ্যে কথাবার্তা বললেন, তাকে ওই আওয়ামী লীগের ভাষাই ব্যবহার করা হয়েছে তার প্রতি। তো এই ভাষাগুলো আসলে আমাদেরকে পরিত্যাগ করতে হবে ভাই, আদারওয়াইজ আপনি নিজেই কখন হাসিনা হয়ে যাবেন আপনি টের পাবেন না। আপনি এই ভাষায় কথা বলতে 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 আপনি নিজেই একটা হাসিনা হয়ে উঠবেন, আপনি নিজেই একটা দানব আওয়ামী লীগ হয়ে উঠবেন। সুতরাং এই ভাষাগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে, এই ভাষাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। যদি কেউ কাউকে এই ভাষায় কথা বলতে দেখেন, তাকে চ্যালেঞ্জ করতে হবে যে তুমি এই ভাষায় কেন কথা বলতেছো, তুমি কেন একজন মুসলমানকে, তুমি একজনকে আরেকজন মানুষকে তুমি জঙ্গি বলতেছো, এই অধিকার তোমাকে কে দিচ্ছে? কেন জঙ্গি বলবা? তুমি কোন ন্যারেটিভ, কোন কিসের কারণে? সে কি কোনো অস্ত্রের ঝনঝনানির কথা বলতেছে, তুমি তাকে জঙ্গি বলতেছো? তো এই বিষয়গুলো আর কি, আপনার এটা যদি আমরা কেয়ারফুল না থাকি, এটা আমাদেরকে আবার ভোগাবে আর কি, আবার ভোগাবে, আমাদেরকে শুধরাইতে হবে জাতিগতভাবে। বেসিক্যালি আই থিংক কেউ ক্ষমতায় আসলে পুরানো অ্যাডমিন যেভাবে চলতেছিল সেভাবে তার তার যে টুলস সে যদি আবার ইউজ করে, তার জন্য দমন নিপীড়ন করাটা সহজ। যেটা অ্যাকচুয়ালি আপনি পাকিস্তানি শাসকদের মধ্যে দেখবেন, ব্রিটিশরা চলে গেছে বাট তাদের যে সিস্টেম সেটাকে তারা বহাল রাখছে টু অপ্রেস দেয়ার ওন পিপল। সেম আশঙ্কাটা আমাদের এখানে, আসলে আলোচনার আশঙ্কা জায়গাটা এখানে যে নতুন যারা ক্ষমতায় আসবে, এখন যারা আছে বা নতুন নির্বাচনের পরে যারা আসবে, তারা কি আসলে আওয়ামী লীগের রেখে যাওয়া এই সংস্কৃতি আবার পুনর্জীবিত করবে? আওয়ামী লীগের যে টুল, যে ডিএসএ, যে সিএসএ, এগুলোকে তারা ইন্ট্যাক্ট রাখবে? যেন না রাখে, যেন রাখতে না পারে, যেন আমরা চিনতে পারি এই টুলগুলাকে, এই ভাষাকে, এই কালচারকে। এটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতো আরেকটা মনস্টারকে দমন করার সাথেই আমাদের চিনতে পারা, বুঝতে পারা উচিত। এতটুকুই। আমার মনে হয় আমরা আজকে শেষের দিকে চলে আসছি। কারো কোনো ক্লোজ? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন নেই এখানে। আরেকজন কোশ্চেন করছে যে গণতন্ত্রকে বাদ না দিয়ে
সেকুলারিজমকে শুধু মুসলিম এলিমেন্টসের প্রাধান্য দিয়ে কি ড্যামেজ করা সম্ভব? আচ্ছা, এটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন ফরহাদ মোজার সাহেব। ফরহাদ মোজার সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে জামাত যদি মানে মানুষের ম্যান্ডেট নিয়ে ভোটে জিতে সরকার গঠন করে তাহলে আপনার মন্তব্য কি? তো উনি একটা কথা বলছেন যে গণতন্ত্র মানে শুধু ভোট না, গণতন্ত্র এটা একটা রাষ্ট্র কাঠামো, এমন একটা রাষ্ট্র কাঠামো যেটা আসলে মানে মানে যেখানে জামাতও অপ্রাসঙ্গিক, যদিও জামাত মানে ভোটে জিতে ক্ষমতায় যাক না কেন। মানে উনি বলতেছেন যে জামাত যদি ভোটে জিতে ক্ষমতায় আসেও ইসলাম মানে ইসলাম যদি থাকে তাহলে তো সেটা গণতান্ত্রিক রাষ্ট্র হইল না, এটা গণতন্ত্র হইল না। ব্যাপারটা হচ্ছে এটা। সুতরাং এই বিষয়টা আসলে আমাদের জামাতের ভাইরা মানে কতটুকু অনুভব করেন আমি জানি না, যে আসলে তারা ভোটে জিতে আসলেও সেটা গণতন্ত্র হবে না। এটা ফরহাদ মোজার সেদিন কয়েকদিন আগে একাধিকবার এই কথাটা বলছে যে গণতন্ত্র মানে শুধু ভোট না। তাকে এটা জিজ্ঞেস করা হয়েছে জামাত যদি ক্ষমতায় জিতে আসে ভোটে আপনি কি মেনে নেবেন? বলছে যে শুধু ভোট মানেই গণতন্ত্র না, ভোটে জিতে আসলে মানে যে রাষ্ট্রটা গণতান্ত্রিক হয়েছে ব্যাপারটা তা না। গণতন্ত্র এটা একটা রাষ্ট্র কাঠামো, এটা শুধু ভোট না। আমরা সবসময় ভুলটা করি। হ্যাঁ, সুতরাং আসলে আপনি যখন সেকুলারিজমের এলিমেন্ট গুলা বাদ দিয়ে দিবেন তখন আর ওইটা গণতান্ত্রিক রাষ্ট্র থাকে না। তো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আপনি সেকুলারিজমকে যখন ইয়ে করে ফেলবেন, সেখানে যখন মুসলিম মুসলিম এলিমেন্টস গুলো যখন আপনি নিয়ে আসতে থাকবেন তখন আপনি আর গণতন্ত্র বলে স্বীকৃতি পাবেন না। স্বীকৃতি পাবেন না। তো যার কারণে এটা আসলে হয় না, এভাবে হয় না, এটা পরস্পর সাংঘর্ষিক হয়ে যায় আর কি। ঠিক আছে। সেকুলারিজমের মূল একটা ভেহিকল আসলে ডেমোক্রেসি, এই জিনিসটা আমরা আসলে বুঝি না। বেসিক্যালি সেকুলারিজমের মূল কথা রফিক যে ভাই একটা আসলে সুন্দর পোস্ট দিতে ভাই ঠিক আছে, রফিক ভাই একটা সুন্দর পোস্ট দিছিল এটা নিয়ে, যে আমরা যেরকম ইমান এবং ইসলাম দুটাকে আমরা একই সাথে ইউজ করি না, এটা একটা মানে সুন্দর একটা পোস্ট দিচ্ছে না এটা? হ্যাঁ, যে ইমান এবং ইসলাম এটাকে আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করি। হ্যাঁ, আবার যখন ইমান এবং ইসলাম যখন আপনি একই সাথে ইউজ করতেছেন তখন ইসলাম মানে আবার একটু ভিন্ন, ইমান মানে একটু ভিন্ন। তো গণতন্ত্র এবং সেকুলারিজম এই ইমান আর ইসলামের মতো আর কি, এটা ইন্টারচেঞ্জেবল আপনি ইউজ করতে পারবেন, কিন্তু দুইটা যখন একই সাথে ইউজ করবেন তখন দুটা আলাদা মিনিং পরিগ্রহ করবে আর কি। তো দুটো একই জিনিস, গণতন্ত্র আর সেকুলারিজম দুটা ওই ইমান আর ইসলামের মতো আর কি। হ্যাঁ, খুব সুন্দর একটা পোস্ট দিছিলাম। হ্যাঁ ভাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, সরি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে এখানে, মানে আমার পার্সোনাল কোশ্চেন। এটা হচ্ছে ফরহাদ মোজার চাচা উনি কোন ধর্মের আসলে? কারণ আমি কনফিউজড হয়ে গেছি। দাড়ি, টুপি প্লাস ওনার পিছনে দেখলাম হচ্ছে একটা মূর্তি আর কি। তো আমি আসলে জানি না আর কি, আমি জানতে চাই উনি আসলে কোন ধর্মের। এটা কি কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা, আমার একটা আইডিয়া আছে। হ্যাঁ, ভাই বলেন। ভাই ভাই ভাই। না না, আমি বলতেছিলাম ওনাকে নিয়ে আসেন পডকাস্টে, আমরা জিজ্ঞেস করি। ভাই বলেন, sorry। উনি হচ্ছেন মানে সহজিয়া ইসলাম। হ্যাঁ, আমার এই পন্থী আর কি। সহজিয়া ইসলামটা হচ্ছে কি, উনি বলতে চাচ্ছেন যে এই বাংলাদেশের একটা নিজস্ব ইসলাম আছে। সেটা কি? সেটা হচ্ছে এই অঞ্চলের যে ধর্মান্তরিত হিন্দু জনগোষ্ঠী, তারা যে হিন্দু এলিমেন্টস সহকারে মুসলমান হয়েছে, হিন্দু এলিমেন্টস সহকারে তারা মুসলমান হয়েছে, সুতরাং এই এলাকার ইসলামটা একটু ভিন্ন। উনি বলতে চাচ্ছেন আরো ইরান তুরানের ইসলাম না, এখানে এটা বাংলাদেশের নদীময় ইসলাম। ঠিক আছে না? এই এলাকার মানুষের, এই এলাকার নদ নদী, এই এলাকার খাল বিলে বেড়ে ওঠা যে ইসলাম, সেই ইসলাম হচ্ছে এটা। সেখানে কি হবে? সেখানে আপনি আহ, ওলা বিবির পূজা করবেন, বন বিবির পূজা করবেন, মুসলমানরা মা মনসার পূজা করবে বর্ষাকালে। ঠিক আছে না? মুসলমানরা এখানে 5 পীরের নাম নিবে, 5 সত্য পীর, মানিক পীর, হ্যাঁ, গাজী পীর, এদের নাম নিবে। এই ধরনের ইসলাম। এবং এটা মূলত কিছুটা ইসলাম, কিছুটা বৌদ্ধ নাথ যোগী আছে, কিছু বৌদ্ধদের কিছু সহজিয়া মতবাদ আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হিন্দু শ্রী চৈতন্য নিমাই, এদের কিছু মতবাদ আছে, বৈষ্ণব সহজিয়া। তো একই রকম ভাবে অ্যামালগামেশন করে একটা ইসলাম মানে সহজিয়া ইসলাম, এবং এটাকে তারা দাবি করতেছে এটা হচ্ছে এই এলাকার মাটির সাথে বেড়ে ওঠা ইসলাম। হ্যাঁ, এখানে ওরা হচ্ছে এই মতের লোক আর কি। হ্যাঁ, এই মতের মানুষ। তো এটাকে আপনি বিভিন্ন ভাবে সাব্যস্ত করতে আমার পারেন। এখানে জাস্ট যদি অ্যালাউ করেন, আসলে মানে আলেমদের একটা বড় বৈশিষ্ট্য যে তারা আসলে মানে একটা সাইডে যদি কোরআন হাদিসের ম্যাটেরিয়াল থাকে, এটা শুধু এনাফ না একজন সত্যিকার অর্থে আলেমের মানে
সংজ্ঞা অথবা তার পরিচয় বর্তমান সিচুয়েশনের সাথে ওই কোরআনের আয়াতগুলোকে কিভাবে আপনি ওইটাকে ইমপ্লিমেন্ট করবেন, ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওই জন্য আমি মনে করি যে, মনে করেন যখন ইসলাম খুবই উইক ছিল মক্কাতে, তখন কিন্তু কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মানে একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে এই প্রস্তাবটাকে সুন্দর মতো মেনে নিতে পারতেন যে 1 বছর আমরা লাত উজ্জার পূজা করব, আর 3য় বছর কাফেররা এসে আল্লাহর ইবাদত করবে, 3য় বছর এই অল্টারনেটিভ করে আমরা একটা খিচুড়ি বানাই, আমরা চলবে একসঙ্গে। কিন্তু তখন সূরা কাফিরুন, তাই না, লা আবুদু মা তা'বুদুন, তারপর সূরাটা শেষ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাজে আসলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে বিটুইন যেই সব ফান্ডামেন্টাল জিনিস যেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইসলাম, তাই না, যে মানে কোন নিয়মটা চলবে ফর এক্সাম্পল। আবার অন্য আরেকটা সাইড দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, যে যখন উনি আবার মক্কা বিজয় করে আসলেন, তখন একটা প্রস্তাব ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেরকম কাবা ঘরটা যে স্ট্রাকচারটা ছিল, ডাইমেনশনটা, ওইটাতে আমরা ফেরত যাই। কারণ কাফেররা একটা সময় তাদের আর্থিক কারণে হোক কাবা ঘরটা ডিমলিশ হওয়ার পরে তারা সঠিকভাবে বানায়নি ডাইমেনশন গুলা, কাজে আমরা আবার ওই পুরাতন সাইডে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে না, আমি চাই না যে তোমার কওমরা বলুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই প্রথম কাজটাই হলো কাবা ঘরকে চেঞ্জ করা। তার মানে এই পার্টটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে এটা ওই ফান্ডামেন্টাল জিনিস না, যেমন কাফেরদের লাতকে বা উজ্জাকে বা তাদের নিয়মের আন্ডারে যে আমরা ঢুকে যাবো, তাই না। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আসলে ইটস খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটা সাইডে জানা যে কোন কোন জিনিস হচ্ছে ফান্ডামেন্টালস আর কোন কোন জিনিসে ফ্লেক্সিবিলিটি আছে, যেটা পার্ট অফ হেকমা করা যাবে। তা আসলে মনে হয় এইসব সাইডগুলা আমাদের ভালো মতো বুঝতে হবে। এবং বর্তমানে অনেকে মনে করে ওকে ডেমোক্রেসি ইজ ইসলাম, অথবা এটার ভিতরে ডিফারেন্স নাই, হয়তো ছোটখাটো যে একটা প্রসেসে তারা মনে করে এটাই পুরা জিনিস। মনে করেন ভোটিংটা একটা লেভেলে হয়তো ইসলামের ভিতরেও আমরা এটা অ্যাডপ্ট করতে পারি, বাট ইট ইজ উইদিন দ্য ফ্রেমওয়ার্ক যে স্টিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মই চলবে, তাই না। কাজে আমার মনে হয় এই সব সাইডগুলো আরো ভালো মতো আমাদের স্টাডি করা দরকার, এবং স্টাডি করলে নিশ্চয়ই এরকম অ্যান্সার আমরা ইনশাআল্লাহ পাবো। 71 কি পুরো পাকিস্তান ধর্মভিত্তিক দেশ পাবে এমন কোনো কথা ছিল? একটা প্রশ্ন আসছে। আমি পাল্টা প্রশ্ন করবো, 71 দেশ যে সেকুলার হবে এমন কোনো কথা কি ছিল? উত্তর ছিল না। এই জিনিসটা খেয়াল করবেন যে আমরা যখন ন্যারেটিভের কথা বলতেছি, 71 একটা অসাম্প্রদায়িক দেশ, 71 আমাদেরকে একটা জাতীয়তাবাদী, যে 4টা মূলনীতি ছিল 72-এর, অর্থনীতি, সমাজতন্ত্র, জাতীয় ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। ডু ইউ থিঙ্ক 71-এ মানুষ এগুলো কেউ বুঝতো, এগুলো কেউ জানতো, এগুলো নিয়ে খুব কোনো কনসেনসাস ছিল, এগুলো নিয়ে খুব কনসেন্ট ছিল না। এগুলো কে ঢুকাইছে? এই ন্যারেটিভ কে বিশ্বাস করাইছে? এটা আমাদেরকে কে বলছে যে এই কারণে 71 যুদ্ধ করছিলাম? আমরা 71-এর জন্য যুদ্ধ করছিলাম? আসলে করি নাই। এটাই হচ্ছে ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ, যেটা আমাদের ভাঙা দরকার। তো আমরা কিন্তু বলতেছি না 71-এ আমরা ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করছি, কিন্তু আওয়ামী লীগ দাবি করে যে সে ধর্মনিরপেক্ষতা কায়েমের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করছিল, ওইটাই নাকি মানুষের অ্যাসপিরেশন, ওইটাই ছিল গণ আকাঙ্ক্ষা। নো, দ্যাট ওয়াজ নট দ্য কেস। সেম রিপিটেশন আমরা 2024-এ দেখতে চাই না। গণ আকাঙ্ক্ষার নামে একটা নির্দিষ্ট গ্রুপ তাদের যে এজেন্ডা সেটাকে তারা ঢুকাই দিবে। এই অসততাটুকু আমরা দেখতে চাচ্ছি না। আমরা চাই সততার সাথে মানুষ আলোচনা করুক, কোন অ্যাসপিরেশন নিয়ে মানুষ আন্দোলন করছে সেটা মানুষ সত্যি কথা বলুক। হাসিনাকে পতনের জন্য মানুষ রাস্তায় নামছিল 5th of August, রাইট? এখানে আর কোন অ্যাসপিরেশন ছিল? অন্য কিছু ছিল? এখানে সেকুলারিজম ছিল? না, সবাই এভরিওয়ান ওয়াজ ফেড আপ উইথ হাসিনা, সবাই তার পতন চাইছে। সো আমরা অ্যাটলিস্ট আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা একটা ঘটনাকে যদি বুঝতে চাই তো সততার সাথে বোঝার চেষ্টা করি, এবং সততার সাথে সেটাকে আমরা ন্যারেট করি। দ্যাটস হোয়াট নট আওয়ামী লীগ ডিডন্ট ডু, যেটা আওয়ামী লীগ এবং সেটা করে নাই বলে আজকে আমরা এই অবস্থায় আসছি। সে একটা ফলস ন্যারেটিভ তৈরি করছে, মিথ্যা জিনিস আমাদের উপরে চাপাই দিছে, যেমন আজকের জুলুমের শাসন। সো অ্যাটলিস্ট মিনিমাম আমাদের সততা থাকা দরকার একটা হিস্টোরিক্যাল ইভেন্ট কে বোঝার জন্য, ইন্টারপ্রেট করার জন্য, এবং যেটা আওয়ামী লীগ করে নাই বলে আজকে আমরা এই পডকাস্টে সেটাকে ভাঙার চেষ্টা করতেছি, আজকে থেকে 50 বছর আগের হিস্ট্রি, রাইট? আচ্ছা, আমি এই জিনিসটা আমার পক্ষ থেকে কিছু বলার নাই। আমি মনে করি
ভাবছি এই কোশ্চেনটা অ্যাড্রেস করতে, কারণ এটা মানুষের মনের মধ্যে বেশ ভালোভাবে এটা ইন্টারজয়েন্ট। আমি আমার জায়গা থেকে শেষ করি। আর ক্লোজিং কোনো রিমার্ক থাকলে শক্তি ভাই, ডক্টর আব্দুল বাকি, আপনারা মোস্ট ওয়েলকাম। না না, থ্যাংক ইউ আচ্ছা ভেরি মাচ। ভাই, লাস্ট এই একটা সলিউশনের কোশ্চেন যদি নিতাম, লাস্ট কোশ্চেনটা এখানে একজন বলছে যে আওয়ামী লীগ আসুক বা না আসুক, ইসলামকে সাপ্রেস করে রাখার জন্য এই সরকারের প্রয়াস দেখা যাচ্ছে, করণীয় কি? একটু শর্টে যদি একটা সলিউশন দিতেন। আমার মনে হয় এটা লাস্ট কথা হিসাবে বা কনক্লুডিং রিমার্ক হিসাবে এই কোশ্চেন, অথবা ইন জেনারেল ভাবে শক্তি ভাইকে আমি ইনভাইট করব যে আপনি একটু কনক্লুশনে চলে যান থ্রু দিস কোশ্চেন, এবং অ্যাজ এ জেনারেল তারপর আমরা শেষ করে দিই। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইর স্যার। তো এখন আসলে বর্তমানে আমাদের কি করণীয়? আমরা তো এই সরকারকে দেখতে পাচ্ছি যে তারা মানে ইসলামকে সাপ্রেস করার চেষ্টা করতেছে। এটা তো খুব ভাইটাল কোশ্চেন। এই কোশ্চেন নিয়ে আমরা সবাই ভাবতেছি, আমরা সবাই পেরেশান, রাইট? আমরা এটা নিয়ে সবাই এটার উত্তর খুঁজতেছি যে আমাদের আসলে কি করণীয়। আসলে এখানে কয়েকটা ডাইমেনশনে আমাদের কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে এটার কিছু রাজনৈতিক রাজপথে কিছু কাজ আছে। হ্যাঁ, রাজপথে এদেরকে, এই সরকার এখনো দুর্বল অবস্থায় আছে এবং এই দুর্বল অবস্থাতেই এই সরকারকে এই সমস্ত কাজকর্ম করতে প্রতিহত করা, এটা আমাদের করতে হবে। রাজপথে ওলামায়ে কেরাম, আমরা জেনারেল শিক্ষিত যারা আছি, আপনারা অলরেডি জানেন যে জেনারেল শিক্ষিতদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম, যার কারণ আমরা সাধারণত আমরা আমাদের ভয়েস, আমাদের যে চিন্তা, আমাদের যে দাবি, এটা আমরা কখনো বলতে পারি না। তো এই কারণে এমস্যান, মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, আলহামদুলিল্লাহ এটার যাত্রা শুরু হয়েছে। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এটা নিয়ে আমরা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করব। আমরা রাজপথে আমাদের অবস্থান জারি রাখবো, আমাদের ভয়েস আমরা জারি রাখবো, যাতে করে এই অঞ্চলের মুসলমানের যে স্বার্থ, এই অঞ্চলের মুসলমানের যে দিন এবং আমার জমিনের, আমার দিন, আমার কওমের যে স্বাতন্ত্র্য, এটা রক্ষা আমরা করার চেষ্টা করব। এটার জন্য আমরা ভয়েস রেইজ করব, এটা আমাদের উদ্দেশ্য আর কি। তো এক নম্বর হচ্ছে এটা রাজপথে রাজনৈতিক ডাইমেনশনে আমাদেরকে কাজ করতে হবে। দুই নম্বর হচ্ছে আমাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে এটার মোকাবেলা করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইস্যুতে আমাদেরকে কোরআন এবং হাদিসের যে সলিউশন, সেই সলিউশনটাকে ধারা উপধারা আকারে একই সাথে তুলে ধরতে হবে, যে কেন তোমাদের সেকুলার সলিউশন এর চেয়ে আমার ইসলামী সলিউশন ইজ ফার ফার বেটার। এটা আমাদেরকে জনমনে আমাদেরকে এটা প্রথিত করতে হবে। এটা ইন্টেলেকচুয়াল লেভেলে ছাত্রদের মধ্যে, ভার্সিটি ছাত্রদের মধ্যে, টিচারদের মধ্যে, এটা আরেকটা জিনিস। 2 নম্বর 3 নম্বর হচ্ছে আমাদেরকে সামাজিকভাবে কাজ করতে হবে। সামাজিকভাবে ইসলামের যে, এই যে আমরা বলতেছি না যে ইসলামের ডমিনেন্ট যে ন্যারেটিভটাকে, এইটাকে সমাজে পুশ করতে হবে। সমাজে ইসলামকে মেইন স্ট্রিমিং করতে হবে। দাড়ি টুপিওয়ালাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে। আমাদেরকে সমাজে মার্জিনালাইজ করে রাখা হয়। আমাদেরকে একটা জেনারেল শিক্ষিত ছেলে দাড়ি টুপি রাখা মানে তাকে হয় তাবলিগ, অথবা এটাকে কোন পীরের মুরিদ বা দেখা যাচ্ছে যে শিবির, এরকম ভাবে এদেরকে একটা বাবলের মধ্যে ফেলে দেওয়া হয়। নো, এটার বাইরে যে মেইন স্ট্রিমে দাড়ি টুপিওয়ালারা কাজ করতেছে মানুষের জন্য, দাড়ি টুপিওয়ালারা মানুষের সামাজিকভাবে মানুষের পাশে আছে, দাড়ি টুপিওয়ালারা অর্থনৈতিকভাবে মানুষের পাশে আছে, দুর্যোগে পাশে আছে, সবখানে দাড়ি টুপিওয়ালারা ছোটাছুটি করতেছে, কাজ করতেছে। এই মেইন স্ট্রিমিংটা আমাদের করতে হবে। তাহলে 3টা কথা বললাম। 1 নম্বর হচ্ছে রাজনৈতিকভাবে মাঠে ময়দানে রাজপথে। 2 নম্বর হচ্ছে মানে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা। 2 নম্বর হচ্ছে আমাদেরকে ইন্টেলেকচুয়ালি কাজ করতে হবে, ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াতি মডেল তৈরি করতে হবে সমস্ত জায়গায়, গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, সব জায়গায়, ক্যাম্পাসে, হ্যাঁ, স্কুল কলেজে আমাদেরকে সামাজিকভাবে অ্যাড্রেস করতে হবে বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, পর্নোগ্রাফি থেকে নিয়ে স্ক্রিন আসক্তি থেকে নিয়ে অবৈধ সম্পর্ক ছেলে মেয়েদের মধ্যে, এই বিভিন্ন যে সমস্যাগুলো অ্যাড্রেস আছে, এইগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে এবং এগুলোর মধ্যে দিয়ে সমাজে ইসলামকে মেইন স্ট্রিমিং করতে হবে, মেইন স্ট্রিমিং করা। তো এটা এই তিনটা লেয়ারে আমাদের কাজ করতে হবে। এই 3টা লেয়ারে আসতে আমরা যদি 5 থেকে 10 বছর কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তৌফিক দিলে একটা সময় হয়তো কোনো একটা সময় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন যে একটা বড় ধরনের একটা পরিবর্তন সমাজের মধ্যে, যেন দেশের মধ্যে, সমাজের মধ্যে আনার জন্য আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যার কারণে বর্তমান সময়ে তারা যে পুশ, এটার জন্য আমরা এই 3 লেয়ারে কাজ করব। যার জায়গা থেকে কাজ করেন, বসে থাকার কোনো সময় নেই। হয়তো আল্লাহ তাআলা এই যে এখন যে হাসিনাকে সরায় দেওয়ার ফলে আমরা যে কথা বলতে পারতেছি, এটা একটা কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। তো এই সুযোগটা যদি আমি কাজে না লাগাই, কাজ যদি না করি, আগের মতো যদি বসে থাকি, তাহলে তো হবে না। প্রত্যেকে যার জায়গায় কাজ করেন, হ্যাঁ, ক্যাম্পাসে কাজ করেন,
নিজের ইউনিয়নে কাজ করে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে, 3-4 জন মিলে টিম হন, টিম হয়ে আপনারা এই কাজগুলো করেন। আমরা কথা বলতেছি তো, আমরা মডেল দিচ্ছি, আমরা আপনাদেরকে নমুনা দিচ্ছি যে কি করতে হবে, ঠিক আছে না? এটা আপনারা ইনশাআল্লাহ এইভাবে ইসলামকে মেইন স্ট্রিমিং করেন। আমার কথা শেষ, এটাই আর কি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। থ্যাংক ইউ জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। জিম তানভীর, আপনার কোনো এডিশন আছে এখানে? না, আমি আই থিংক শক্তি ভাইয়ের কথার সাথে আমি ইকুইং করব। আই থিংক অ্যাপ্রিশিয়েট করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, আমাদের এখন কথা বলার, কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ফার্দার এই জিনিসটা আরো মানে শ্বাসরুদ্ধকর হওয়ার আগেই আমাদেরকে সামনে আগে যেতে হবে, যেন বারবার আমরা সেকুলারিজমের গর্তে না পড়ি। এটাই আমার কথা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে জয়েন করার জন্য, এবং আপনারা ইনশাআল্লাহ এই চ্যানেলে এই ফুল ভার্সনটা পাবেন, প্লাস ইনশাআল্লাহ আরো এডিটেড ভার্সন করে হয়তো আরেকটু সংক্ষেপে ইনশাআল্লাহ পোস্ট করা হবে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে ওইটা থাকবে। এবং ইউটিউব চ্যানেলের ব্যাপারেও আপনাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ প্রায় বিগত 5 বছর ধরে এই কোরআনিক থটস ইন বাংলাতে আমি সূরা ফাতিহা থেকে স্টার্ট করে এখন সূরা মাইদাতে মানে ডিটেলস আলোচনা করা হচ্ছে, যেখানে আমি ট্রাই করি যে আমাদের বর্তমান সমাজে এবং আমাদের টাইমে কোরআনটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এখান থেকে আমরা বেনিফিট করতে পারি। যেটা শক্তি ভাই আমাদেরকে বললেন যে আসলে আমাদের কোনো বিকল্প কোনো উপায় নাই, কোরআন ইজ দ্য সলিউশন, এবং এই ব্যানারের আন্ডারে ইনশাআল্লাহ আমরা সবাই অগ্রসর হব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।